অতি আদরে শাহিনুরকে নিজ বক্ষে চেপে ধরল প্রণয়। দীর্ঘ একটি নিঃশ্বাস ত্যাগ করে হাঁটা ধরল নির্দিষ্ট একটি স্থানের উদ্দেশ্যে। কোয়ার্টার থেকে বেরিয়ে ফাঁকা রাস্তায় বিরতিহীন চলছে সে। নিস্তব্ধ রাত, চারদিকে স্বল্প আলোয় বিশাল দেহের অধিকারী মানুষটা কোলে এক ছোট্ট কিশোরীকে নিয়ে আপন মনেই হেঁটে চলেছে। অধরে তার কুটিল হাসি, সূক্ষ্ম দৃষ্টিজোড়ায় আকাশসম রহস্য। পরিবেশে গা থমথমে এক ভাব, দুটো মানুষের ঘন নিঃশ্বাসের শব্দ। একজোড়া সূক্ষ্ম পদধ্বনি ব্যতীত আর কোনো শব্দের নাগাল পাওয়া যাচ্ছে না নিস্তব্ধ রাস্তায়। গুরুগম্ভীর পদধ্বনি, ক্রমশ দুটো মানবীর নিঃশ্বাসের উত্থান পতন পরিবেশটাকে দ্বিগুণ থমথমে করে তুলল। নিবিড় তন্দ্রায় আচ্ছন্ন শাহিনুর এসবের কিছুই টের পেল না। পেলে হয়তো ওই অবস্থাতেই মূর্ছা ধরত, আর সেই মূর্ছনায় বিরক্ত হয়ে হয়তো চোখ মুখ কুঁচকে ফেলত প্রণয়। কিন্তু সেটুকু টের পেত না শাহিনুর। সে যে কিছুই টের পায় না। বিশাল পৃথিবীতে, বিশাল অনুভূতিতে আচ্ছন্ন এই কিশোরী কবে সবটা টের পাবে? প্রণয়ের বিশ্বস্ত ড্রাইভার কোয়ার্টার থেকে বেশ কিছুটা দূরে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। প্রণয় সেখানে উপস্থিত হতেই ড্রাইভার মেরাজুল হক মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। প্রণয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে শাহিনুরকে পাশের সিটে আধশোয়া করে বসিয়ে দিল, আর নিজে বসে পড়ল ড্রাইভিং সিটে। শীতার্ত রজনী পাশে অতি সুদর্শনীয় মনোহারিণী। বক্ষস্থলে নিদারুণ এক যন্ত্রণা, সব মিলিয়ে এমন অনুভূতি তৈরি হয়েছে যা বলে বা লিখে বোঝানো সম্ভব নয়। এমনই অনুভূতিতে সিক্ত প্রণয় বেশ ধীরগতিতেই ড্রাইভ করতে শুরু করল। অকস্মাৎ মাঝপথে থেমে থেমে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে দেখল শাহিনুরকে। গভীর রজনী, অন্ধকারাচ্ছন্ন ফাঁকা একটি রাস্তা, পাশে অল্প বয়সী অতি সুদর্শনীয় এক কিশোরী। ভাবতেই আনমনে হেসে উঠল প্রণয় চৌধুরী। আজ যদি রঙ্গন শাহিনুরকে এভাবে তার কাছে না নিয়ে আসত, আর সে যদি কুটিলতা না করত, এই মুহূর্তটা কি উপভোগ করতে পারত? যতই সে ব্যতিক্রম স্বভাবের হোক, জমিদারের রক্ত বইছে তার শরীরে, আর সকলে যেমন কুটিল বুদ্ধি দিয়ে বহু নারীর স্পর্শ লাভ করে, তেমনি কুটিল বুদ্ধি দিয়ে সে এই এক নারীর সংস্পর্শই লাভ করবে। কিন্তু ভাইটা কি বাধা হয়ে দাঁড়াবে? নারী লোভ যে বড় ভয়ঙ্কর লোভ, আর এই নারীতে শুধু তার এক ভাই নয়, অঙ্গনবাদের সব ভাই আকৃষ্ট। বাইজি গৃহের সামনে গাড়ি থামালো প্রণয়। চোখ জোড়া বন্ধ করে বার কয়েক নিঃশ্বাস ত্যাগ করল। তারপর আচমকাই চোখ খুলল, তাকালো শাহিনুরের মুখ পানে। শাহিনুরের ঢেউ খেলানো চুলগুলো অর্ধেক শরীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কপাল জুড়ে লেপ্টে রয়েছে ছোট ছোট ঢেউ খেলানো চুল। প্রণয় হাত বাড়িয়ে আলতো ছুঁয়ে দিল কপালে লেপ্টে থাকা চুলগুলোতে। খানিকটা ঝুঁকে শাহিনুরের পুরো মুখশ্রীতে অদ্ভুত চাহনি নিক্ষেপ করল। দুই চোখের ঘন পাপড়ি, তরতরা নাক, কোমল মসৃণ ওষ্ঠজোড়ায় ছুঁয়ে ছুঁয়ে অদ্ভুতভাবে হাসল। সবশেষে থুতুনির মাঝের গর্তটায় বুড়ো আঙুল দিয়ে ছুঁয়ে দিয়ে বেশ শব্দ করেই হাসল। বিড়বিড় করে বলতে লাগল, চারদিকে অগণিত অপবিত্র স্পর্শ অপেক্ষা করছে তোমার জন্য নূর। সেই অপবিত্র স্পর্শগুলো থেকে নিজেকে রক্ষা করতে চাইলে আমার স্পর্শ তোমার হাসি মুখেই বরণ করতে হবে। কিন্তু সেটা পবিত্রভাবে নাকি অপবিত্রভাবে, এটা পুরোপুরি তোমার উপর নির্ভর করবে। গাড়ির দরজা খুলে নামতে যেও থেমে গেল প্রণয়। আবার পিছু ঘুরে শাহিনুরের দিকে ঝুঁকে বিড়বিড় করেই বলল, এটাকে কি বলে আখ্যা দেবে নূর? তুমি খুব বোকা। আমি ভালোবাসার মতো ভালোবাসা দেব। বোকা প্রাণীরা ভালোবাসা বোঝে না, তুমিও বুঝবে না, বাট আই ডোন্ট কেয়ার। তোমার এই অতিশয় সৌন্দর্যের ভাগ আমি কাউকে দেব না। রূপবতী নারীদের জীবনসঙ্গী, শয্যাসঙ্গী আমার মতন ইতর হবে, এটাই স্বাভাবিক। তোমার জন্য আমি এক ইতর প্রাণী, আমার জন্য তুমি এক বোকা প্রাণী। কথাগুলো বলে বাঁকা হাসল প্রণয়। শাহিনুরের গালে আলতো ছুঁয়ে আবার বলল, বোকা মেয়ে। রঙ্গন নয় প্রণয় তোমার ভবিতব্য, তাই রঙ্গনকে নয় প্রণয়কে ভরসা করতে শেখো।
আজ বেরিয়েছ ওর হাত ধরে, আর ফিরেছ আমার বক্ষে চেপে। এখানেই প্রমাণিত হয় হাতে নয়, বুকে থাকতে হবে তোমায়, মিস শাহিনুর শায়লা। রাতের শেষ ভাগে ঘরের এক কোণে হারিকেনের আলো জ্বলছে। দরজার কাছে গুটিসুটি হয়ে বসে আছে মান্নাত, শাহিনুরকে না পেয়ে দিশেহারা সে। দরজার বাইরে উন্মুখ হয়ে বসে আছে শারমিন। অনেকটা সময় ধরে সে শারমিনকে বোঝাচ্ছে শাহিনুর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, সে যেন ফিরে যায়। কিন্তু শারমিন ফিরে যায়নি, বারবার দরজা খুলতে বলছে। শারমিন যতবার দরজা খুলতে বলেছে ততবার মান্নাত ভীতিস্বরে বলেছে, সখী, নূর ঘুমিয়ে গেছে, তুমিও ঘুমাও গিয়ে। শারমিন মান্নাতের এমন কার্যক্রমের মধ্যেই অতি সতর্কতা অবলম্বন করে মই বেয়ে জানালা টপকে ঘরে প্রবেশ করল প্রণয়। নিঃশব্দে শাহিনুরকে মেঝেতে শুইয়ে দিয়ে চলে আসার জন্য উদ্যত হলো, কিন্তু অন্তঃকোণে গভীর পীড়া শুরু হয়ে গেল। হতবুদ্ধি হয়ে অকস্মাৎ আক্রমণ করল শাহিনুরকে। আক্রমণটি এমনই যে একটা নয় দুটো নয়, নিজের সুঠাম শক্তিশালী হস্ত দ্বারা শাহিনুরের কেশগুচ্ছ থেকে 3টা চুল ছিঁড়ে ফেলল। যদিও বুঝে শুনে গণনা করে এই কার্য সে সম্পাদন করেনি, তবুও পৈশাচিক আনন্দ পেল সে। ব্যথা পেয়ে ঘুমের ঘোরেই অসূচক শব্দ করল শাহিনুর। চমকে গেল মান্নাত, ভূত ভূত বলে চেঁচিয়ে উঠল। প্রণয়ের অপেক্ষা করল না, তড়িৎ গতিতে জানালা থেকে এক লাফে নিচে নেমে পড়ল। মুহূর্তেই কি ঘটে গেল কিছুই বুঝতে পারল না মান্নাত। তবে কোনো কিছুই যে স্বাভাবিক নেই খুব টের পেল সে। তবে যাই ঘটুক না কেন, আগে নিজে বুঝবে, পরে শারমিনকে অবগত করবে, এইটুকুন ভেবে শঙ্কিত হয়ে দরজা খুলে দিল। শারমিন ধাতস্থ হয়ে ঘরে ঢুকে দেখল পুরো শরীরে শাড়ি পেঁচিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে শাহিনুর। শারমিন ভীতিগ্রস্ত মান্নাতকে বলল, মাথা কি গেছে তোর? ভূত ভূত করছিস কেন? আরও কে ওষুধ লাগিয়ে শাড়িটা ঠিকভাবেও পরাসনি। তুই এতক্ষণ কি করলি তাহলে? কোন জগতে ছিলি বলবি? প্রচণ্ড রেগে গিয়ে শাহিনুরকে শাড়ি পরিয়ে দিতে দিতে বলল শারমিন। মান্নাত এক ঢোক গিলে ঔষধের বাটিটা আড়াল করল। জোরপূর্বক হেসে শাহিনুরের দিকে গভীরভাবে চোখ বুলিয়ে বলল, আসলে আমার খুব ঘুম পেয়েছে, তুমি তো জানো। অতিরিক্ত ঘুম পেলে আমি এমন আবোল তাবোল বকি। শারমিন চিন্তিত স্বরে বলল, ও, তুই তাহলে যা, আমি ওর কাছে আছি, ঘুমা গিয়ে। পরের দিন বেশ বেলা করে ঘুম ভাঙল শাহিনুরের। মায়ের সঙ্গে তার আর দেখা হয়নি, কারণ সে ঘুম থেকে ওঠার পূর্বেই চলে গেছে শারমিন। কিন্তু শাহিনুর ভাবছে সে কি করে বাইজি গৃহে এলো। সে বাসিওয়ালার সাথে খড়খড়ে স্বভাবের মানুষটার কাছে গিয়েছিল। তারপর কি হলো? এক মনে গতরাতের কথা স্মরণ করতে শুরু করলো শাহিনুর, কিন্তু কিছুই বোধগম্য হলো না তার। তাহলে কি এটা তার স্বপ্ন ছিল? জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে ঘন বনের দিকে এক মনে তাকিয়ে রইল শাহিনুর। এমন সময় ঘরে এলো মান্নাত। বলল, নূর, কাল রাতে কোথায় গিয়েছিলি তুই? কেঁপে উঠল শাহিনুর। সমান তালে ঢোক গিলতে গিলতে বলল, ওই কোথাও না তো। বুবু, তুমি আমাকে কিছু বলো না, পায়ে পড়ি তোমার। কেঁদে ফেলল শাহিনুর। মান্নাত আশ্চর্য হয়ে শাহিনুরের 2 কাঁধ চেপে ধরে বলল, নূর, কি হয়েছে? ওই লোকটা কে ছিল? তোকে ঘুমন্ত অবস্থায় কে দিয়ে গেল কাল? কোথায় ছিলি তুই? মান্নাতের কথা শুনে শাহিনুর ভাবল কাল সে ঘুমিয়ে পড়েছিল আর বাঁশিওয়ালা তাকে ঘুমন্ত অবস্থায় এখানে ফিরিয়ে দিয়ে গেছে। তাই কাঁদতে কাঁদতে বলল, জমিদার পুত্র বাঁশিওয়ালা। সর্বাঙ্গ শিউরে উঠল মান্নাতের। শাহিনুরের দিকে বড় বড় করে চেয়ে বলল, কি বলছিস এসব? শাহিনুরকে চাপ দিয়ে সমস্ত কথাই শুনল মান্নাত। সবটা শুনে থমকে গেল সে। তার মতোই ভুল পথে পা বাড়াচ্ছে শাহিনুর। যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত গৃহ থেকে বের করতে হবে নূরকে। শারমিনকে এসব জানালে নিজ হাতে খুন করবে মেয়েকে। তাই সবটা চেপে গিয়ে নূরকে এখান থেকে দূরে সরানোর জন্য
শারমিনকে আশকারা দিতে হবে ভেবেই রুদ্ধশ্বাস ছাড়ল মান্নাত। আচমকাই শাহিনুরকে জড়িয়ে ধরে কম্পিত কণ্ঠে বলল, নূর, বাঘ কখনো বাঘ মারে না, কুকুর কখনো কুকুর মারে না, কিন্তু মানুষ মানুষ মানুষকে মারে। কিছুই বুঝল না শাহিনুর। বলল, বুবু, এই কথার মানে কি? এমন সময় ঘরে ঢুকল শারমিন। তার বলা কথাগুলোই মান্নাত নূরকে বলছে, কিন্তু নূর তো এত কঠিন কথা বুঝবে না, তাকে সহজভাবে বোঝাতে হবে। তাই মুচকি হেসে সে বলল, নূর, মনে আছে সেদিন বললাম না, ঢাকা শহরের এক পরিবারের ছেলের হাতে বাবা খুন হয়েছে? এমনই অনেক মানুষই মানুষ খুন করে, কিন্তু ভেবে দেখ, একটা কুকুর আরেকটা কুকুরকে খুন করতে পারে না, একটা বাঘও আরেকটা বাঘকে খুন করে না। পৃথিবীর ইতিহাসে কোথাও শুনতে পাওয়া যায়নি একই জাতির পশুদের মধ্যে রক্তারক্তির ঘটনা ঘটেছে, বা এক প্রাণী দ্বারা একই শ্রেণীর অপর প্রাণীর মৃত্যু ঘটেছে। বাঘ কখনো বাঘকে মারে না, কুকুর কখনো কুকুরকে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে। মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, খুনাখুনি হয়। পৃথিবীটা বড়ই অদ্ভুত রে মা। এখানে বোবা প্রাণীরাই নির্বোধ, নির্বোধ প্রাণীরাই দারুণ বোধশক্তির অধিকারী। মায়ের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহিনুর। শারমিনের মুখে মুচকি হাসি থাকলেও কাজল কালো টানা টানা চোখ দুটোতে রয়েছে প্রবল দৃঢ়তা। তার চোখের দৃঢ়তা, ওষ্ঠকোণে ফুটে ওঠা আশ্বস্ত হাসি, কণ্ঠধ্বনি সীমাহীন কর্ধই বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তে বলা কথাগুলোতে ঠিক কতখানি ক্ষোভ মেশানো রয়েছে। কি অদ্ভুত রূপ শারমিন বাইজির, শাহিনুরের এক অদ্ভুত সুন্দরী মা। এত তেজ, এত কর্ধের অধিকারিণীকে কি আদৌ বাইজি গৃহে মানায়? এই পৃথিবীতে সঠিক জিনিসের সঠিক স্থান দেওয়া হয় না, তাই তো আজ শারমিনের স্থান বাইজি গৃহে। লম্বা, ফর্সা, মাঝারি গঠনের শারমিনকে এক নজরে দেখে অপছন্দ করার জো নেই। অত্যাধিক সুন্দরী মেয়েদের কপালে এত মন্দ হয় কেন কে জানে। শাহিনুর চেয়ে আছে মায়ের দিকে। মায়ের মুখ দেখলে প্রাণটা জুড়িয়ে যায় তার। বক্ষস্থলে প্রশান্তি লাগে খুব, কিন্তু তেজস্বী মায়ের তেজি রূপ দেখলেই ভয় মুখটা চুপসে যায়। এই মুহূর্তে শারমিনকে দেখে মিশ্রিত অনুভূতি হচ্ছে শাহিনুরের, তাই কিছুটা ভীতিগ্রস্ত হয়ে পড়ল সে। মাথা নিচু করে বার কয়েক ঢোকও গিলল, কিন্তু শারমিন মনস্থির করেছে এবার সে শাহিনুরকে কঠিন বাস্তবতা সম্পর্কে জ্ঞাত করবে। আর বেশি সময় নেই হাতে। মেয়েকে নিজের কাছছাড়া করার পূর্বে এই কঠিন দুনিয়ার কাঠিন্যতা, নির্মম দুনিয়ার নির্মমতা, মানুষ তকমা পাওয়া অমানুষগুলো সম্পর্কে পুরোপুরি জ্ঞানদান করতে হবে। কথিত আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। আজ সে শাহিনুরকে নিরাপত্তা দিতে পারছে, কারণ আজ সে জীবিত রয়েছে। পরিচয় এক বাইজি হলেও জমিদার অলিউর চৌধুরীকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে সক্ষম হচ্ছে। কিন্তু কাল যদি তার মৃত্যু ঘটে, তার এই ফুলের মতন মেয়েটার কি হবে তখন? আজ জমিদার অলিউর চৌধুরী শারমিন শায়লাকে কিছুটা হলেও মান্য করে, কিন্তু কাল যদি শারমিনের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে যায়, তখন অলিউর চৌধুরী নিজেই শাহিনুর শায়লাকে ভোগের সামগ্রী বানাবে না, তার নিশ্চয়তা কি? মানুষ মরণশীল, এই কঠিন সত্য জমিদাররা ভুলে গেলেও সে তো ভুলে যায়নি। তাই আজ বেঁচে থাকা অবস্থায় আগামী 50 বছর শাহিনুর যেন সঠিকভাবে বাঁচতে পারে, সঠিক পথে চলতে পারে, সেই পরিকল্পনা করে শাহিনুরকে দীক্ষা দেবে। এই পরিকল্পনা যদি সফল না হয়, তবে চারদিকে সব নরপশুরা, হায়েনার দলেরা খুবলে খাবে শাহিনুরকে। নরক বানিয়ে দেবে তার এক একটা রাত, এক একটা দিনকে। আর ভাবতে পারল না শারমিন। বক্ষে যেন অকস্মাৎ অগ্নি জ্বলতে শুরু করলো। মান্নাতের দিকে তাকিয়ে ইশারা করল ঘর ছেড়ে বেরিয়ে যেতে। মান্নাত মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে দাঁড়ে খিল দিল শারমিন। তারপর মেয়ের কাছে এসে হাত ধরে মেঝেতে পড়া বিছানায় গিয়ে বসল। যে যে জায়গায় আঘাত করেছিল গতকাল, প্রতিটা জায়গায় দৃষ্টি বুলিয়ে বলল, ব্যথা আছে? শাহিনুর আবেগান্বিত হয়ে মায়ের বুকে মুখ গুজে কেঁদে ফেলল। ক্রন্দনরত কণ্ঠে বলল, আম্মা,
তুমি আমাকে মাফ করে দাও। শারমিন শাহিনুরের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আমি তোমাকে মাফ করে দিয়েছি গো আম্মা, তুমি কেঁদো না। শাহিনুরের মাথায় হাত বুলিয়ে কথাটা বলে শেষ করতে আবার বলল, ইস, চুলগুলোর কি অবস্থা দেখি, চিরুনি দাও, আস্তে বেনুনি গেঁথে দেই। শাহিনুরের কপলদয় মুছে ললাটে গাঢ় চুমু খেল শারমিন। মায়ের স্নেহে সিক্ত হয়ে থেমে গেল শাহিনুর। লক্ষ্মী মেয়ের মতন তেল, চিরুনি, চুল বাঁধার ফিতা এনে দিল মাকে। তারপর মায়ের সামনে বসে পড়ল। শারমিন মুচকি হেসে চুলে বিলি কেটে তেল দিতে শুরু করল। বলল, তোমার কোনো প্রশ্ন আছে নূর? থাকলে নির্দ্বিধায় করতে পারো। স্বস্তির শ্বাস ছাড়ল শাহিনুর, কারণ সত্যি অনেক প্রশ্ন আছে তার। তার মনের কথা বুঝেই শারমিন অনুমতি দিয়েছে ভাবতেই প্রশান্তি লাগলো খুব। তাই চটপটে গলায় বলে উঠল, আম্মা, মানুষ কেন মানুষকে খুন করে? প্রাণ কেড়ে নেওয়ার মালিক তো আল্লাহ, এই অধিকার তো মানুষের নেই? অনধিকার চর্চা করা মনুষ্যজাতির স্বভাব নূর। আর নামমাত্র মানুষরাই তো অপর মানুষকে হত্যা করে। এদের মানুষ নয়, অমানুষ বলা হয়। অমানুষ কি আম্মা? মানুষ হয়েও যারা অমানুষের মতো কাজ করে তারাই অমানুষ। একটা কথা সবসময় মনে রাখবে নূর, যিনি মানুষের মুখে হাসি ফোটায়, যিনি মানুষকে বাঁচতে সাহায্য করে, তিনিই মানুষ। আর যিনি মানুষকে কাঁদায়, নিজ কর্মের দ্বারা অগণিত মানুষের হৃদয়ে হাহাকার সৃষ্টি করে, অপরের প্রাণ কেড়ে নেয়, তিনিই অমানুষ। আম্মা, তাহলে জমিদারের সেই পুত্র তো অমানুষ, মান্নাত বুবুকে কাঁদায় যে? পলাশকে ইঙ্গিত করতেই চুপ থাকলো শারমিন। কিছু একটা ভেবে স্মিত হেসে বলল, আমার মেয়ে তুমি নূর, আমার চেয়েও অধিক শক্তিশালী হতে হবে তোমায়। মানুষ পড়তে হবে তোমাকে। যেদিন তুমি মানুষ পড়তে জানবে, সেদিনই তোমার মা নিশ্চিন্ত হতে পারবে, নয়তো মরেও শান্তি পাবে না তোমার আম্মা। আচমকায় শারমিনের দিকে ঘুরে শারমিনকে জড়িয়ে ধরল শাহিনুর। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলল, অমন কথা বলো না আম্মা, তুমি অমন কথা বলো না। তোমার কিছু হবে না, তুমি কোথাও যাবে না। আমাকে ছেড়ে তুমি মরতেও পারবে না। বাঁচলে আমাকে নিয়ে বাঁচবে, মরলেও আমাকে নিয়েই মরবে। তুমি কিন্তু আম্মা আমাকে ছেড়ে কোথাও যাবে না। দোচোখ বেয়ে জল গড়াতে শুরু করলো মামের। অন্তরাত্মা কেঁপে উঠল শারমিনের। হায় হায়, এই মেয়েকে কি করে দূরে পাঠাবে সে? কি করে থাকবে তার বাচ্চাটা? পুরো একটা রাত, পুরো একটা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটালো রঙ্গন। দিন শেষে কোয়ার্টারে ফিরে প্রণয় দেখল রঙ্গন গোসল সেরে তোয়ালে গলায় ঝুলিয়ে রুম জুড়ে পায়চারি করছে। প্রণয় ঘরে ঢোকা মাত্রই রঙ্গন প্রশস্ত হেসে বলল, ভাই তুমি এসেছো, তোমার অপেক্ষাতেই ছিলাম। তাই নাকি? তা বাসিওয়ালা হঠাৎ আমার অপেক্ষাতে যে? প্রণয়ের ব্যঙ্গাত্মক বাক্যটি শুনে ভিমড়ি খেয়ে গেল রঙ্গন। চোখ দুটো রসগোল্লার মতো গোল গোল করে বলল, এই ভাই, তুমি নূরের মুখেই ডাক শুনেছ, তাই না? হৃদয় কুঁচকে রঙ্গনের দিকে তাকিয়ে রইল প্রণয়। কয়েক পল নীরবতা পালন করে ডিভানে গিয়ে বসল। তারপর বলল, এক বাইজি কন্যাকে নিয়ে এত মাতামাতি কি ঠিক হচ্ছে রঙ্গন? মাথা চুলকে বিছানায় বসল রঙ্গন। আমতা আমতা করে বলল, মাইয়া বেশি সুন্দরী ভাই, হতে পারে সে বাইজি কন্যা, কিন্তু সে বাইজি নয়। এমন রূপবতী দুই একটা জমিদার বাড়িতে আসলে ক্ষতি নেই তো। আর ইউ সিরিয়াস? ইয়েস। পুরো পরিবারের সঙ্গে যুদ্ধ করবি? যুদ্ধ করবি পলাশ চৌধুরীর সঙ্গে? না ভাই, পরিবারের সঙ্গে নয়, তবে পলাশ চৌধুরীর সঙ্গে যুদ্ধ হবে। সময় এবার আমার। তার মানে ভালোবাসা নয়, শুধুই প্রতিশোধের জন্য? রঙ্গন চৌধুরী পলাশ চৌধুরীর উপর প্রতিশোধ নেওয়ার জন্য এক বাইজি কন্যাকে ব্যবহার করবে। কিছুটা ঘৃণা সুরে কথাটি বলল প্রণয়। রঙ্গন মুচকি হেসে উঠে দাঁড়ালো। ঘাড়ে জড়ানো তোয়ালেটা দুই কাঁধ বরাবর নিচ থেকে টেনে ধরে শরীর টান টান করে দাঁড়ালো। বেশ আয়েসি কণ্ঠে বলল, অমন রূপবতীকে এত তুচ্ছ করো না ভাই। অমন জিনিসকে হেলাফেলা করতে নেই। তাছাড়া ইউ নো হোয়াট,
পলাশ চৌধুরীকে পাটকেল মারার সময় এসে গেছে। ভয় নেই কোনো। ভাইকে বিন্দুমাত্র অসম্মানও করব না, শুধু একটা নিয়ম ভঙ্গ করব। মুনতাহার সামনে তুই এটা পারবি করতে? যদি মুনতাহা কষ্ট পেত পারতাম না ভাই, কিন্তু যে আগুনে এতকাল জ্বলেছি আমি, সেই আগুনে পলাশ চৌধুরীকেও জ্বালিয়ে ছাড়ব। নিঃশব্দে শ্বাস ছাড়ল প্রণয়। রঙ্গন গিয়ে তার পাশে বসল। তারপর ধীর সুরে বলল, ভাই, আঙুর গাছে আঙুর ধরেছিল, পাকার অপেক্ষায় ছিলাম, কিন্তু তার আগেই পলাশ চৌধুরী সুযোগ পেয়ে টোপ করে তা খেয়ে নিয়েছে। ঠিক এমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে আবার। দুই হাত শক্ত মুঠ করে ফেলল প্রণয়। রঙ্গন তার কথার ইতি টেনে গতরাতের ঘটনা শুনতে চাইল প্রণয়ের কাছে। প্রণয় অত্যন্ত কৌশলে তাকে বুঝিয়ে বিদায় করল। রঙ্গন চলে যেতেই ঠাস করে দরজা আটকে হাঁটু গেড়ে বসে দুই হাতে নিজের চুলগুলো খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল প্রণয়। শরীর কাঁপিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর উদ্দেশ্য সঠিক হলে আমি চুপ হয়ে যেতাম, কিন্তু তোর উদ্দেশ্য সঠিক নয় রঙ্গন। আই অ্যাম সরি। অন্ধকারে মাথা নিচু করে বসেছিল শাহিনুর। আচমকাই বাঁশির সুর কানে ভাসতে হৃদস্পন্দন বেড়ে গেল তার। ধরফরিয়ে উঠে দাঁড়ালো সে। দ্রুত পায়ে ছুটে গেল জানালার কাছে। জানালার কাছে আবছা ছায়ামূর্তি দেখতে পেয়ে মুচকি হাসল রঙ্গন। বাঁশির সুর থামিয়ে এক পা দুই পা করে এগোতে লাগলো। মাথায় গামছা বেঁধে লুঙ্গির সাথে ঢিলে ঢালা ফতোয়া পড়েছে রঙ্গন, হাতে তার বাঁশি। আজ তাকে দেখে বোঝার কোনো উপায় নেই সে জমিদার পুত্র। এই রূপে আবছাভাবে রঙ্গনকে দেখে বিস্মিত হলো শাহিনুর। তাকে আরও একটু চমকে দেওয়ার জন্য রঙ্গন তেঁতুল গাছের আড়ালে থাকা মইটা নিয়ে জানালায় ঠেকালো। তারপর অর্ধেক মই অবধি উঠে হাত বাড়িয়ে বলল, নূর, এসো। শাহিনুরের সর্বাঙ্গ শিউরে উঠল। বক্ষস্থলে তীব্র কম্পন শুরু হয়ে গেল। গণ্ডস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে কাটকাট অবস্থা হলো। কোনো ক্রমে সে মৃদু সুরে বলল, তুমি আমায় ডেকো না বাঁশিওয়ালা, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। রঙ্গন মুচকি হেসে বলল, আমার বাঁশির সুরও শুনবে না? এই প্রশ্নের জবাবে মন খারাপ হয়ে গেল শাহিনুরের। রঙ্গন বলল, এই, মন খারাপ করছো কেন? তুমি আমার সঙ্গে না গেলেও আমি তোমায় বাঁশির সুর শোনাবো। এইটুকু বলে এক লাফে নিচে নেমে পড়ল রঙ্গন। আটকে উঠল শাহিনুর। স্বাভাবিক হলো তখন যখন রঙ্গন তেঁতুল গাছের শেকড়ে বসে বাঁশি বাজাতে লাগলো। শাহিনুর ক্ষণকাল অবাক চোখে তাকিয়ে দেখল। তারপর ভাবল মায়ের বলা কথাগুলোকে। চাঁদের আলোতে যতটুকু রঙ্গনের হাসি খুশি প্রাণোচ্ছল মুখটুকু দেখতে পেল, ততটুকুতেই সে প্রবল বিশ্বাসী হলো। বিড়বিড় করে বলল, মানুষ তো এমনই হওয়া উচিত। জমিদারের এই পুত্র কি তবে মানুষ আর বাকিগুলো সব অমানুষ? সকলের প্রতি একরাশ ঘৃণায় তিক্ত হয়ে উঠল শাহিনুর। আবার যখনই কর্ণে বাঁশির সুর ভেসে এলো, চক্ষে রঙ্গনের প্রাণোচ্ছল প্রতিচ্ছবি ফুটে উঠল। সমস্ত তিক্ততা ভুলে একরাশ ভালো লাগায় সিক্ত হয়ে উঠল তার বুক। ইস, পৃথিবীটা কত সুন্দর! প্রেমে পড়ার প্রথম ধাপে যদি পৃথিবীটা সুন্দরী না লাগে, সে প্রেমে পড়ে লাভ কি? শাহিনুর প্রেমে পড়েছে। ভীষণ একটা প্রেমের টান অনুভব করছে সে। তাই তো পৃথিবীটা সুন্দর লাগছে তার কাছে। এই রাত, এই ক্ষণ, এই মানুষ, ওই চাঁদ, সবটাই আজ ভীষণ সুন্দর। বাইজি শারমিন শালা নিজ কন্যাকে বাইজি গৃহ থেকে সরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমিদার অলিউর চৌধুরীর সঙ্গে তার কথা হয়েছে। তিনি বলেছেন অতি শীঘ্রই সব ব্যবস্থা করবে, কিন্তু শর্ত একটাই, শাহিনুরকে একাই ত্যাগ করতে হবে এই গৃহ। শারমিন কোনোদিন এক মুহূর্তের জন্য মেয়ের সঙ্গে দেখা করার ইচ্ছে পোষণ করতে পারবে না। বড়জোর চিঠি আদান প্রদান হতে পারে, এর বেশি কিছু নয়। শাহিনুর তার কাছে গুরুত্বপূর্ণ নয়। কেবল শারমিনের মেয়ে বলে একটু দয়া করছে অলিউর চৌধুরী। তাই বলে শারমিনকে সে মুক্তি দেবে না। মৃত্যুর আগ মুহূর্ত অবধি শারমিনকে নিজের বন্দিনী হিসেবেই দেখতে চায় সে।
কতটুকু পেয়েছে সেই হিসাব সে করতে চায় না, শুধু জানে শারমিন তার অধীনস্থ। অলিউডের বক্তব্য শুনে হৃৎপিণ্ড কেঁপে উঠেছিল শারমিনের, কলিজা যেন ছিঁড়ে যেতে শুরু করেছে তখন থেকে। কি করে থাকবে সে, কি করে থাকবে তার মেয়েটা? একটা সুন্দর জীবনের প্রত্যাশায় এত বড় ত্যাগ যে মা মেয়েকে মেনে নিতেই হবে। কিন্তু শাহিনুর ভুল বুঝবে না তো তাকে? শাহিনুর সহ্য করতে পারবে তো মায়ের থেকে তার বিচ্ছেদটাকে? সহ্য করতে পারবে তার জীবনের সত্যিটাকে? সকাল থেকে বেশ মনমরা হয়ে ঘরে বসে আছে শারমিন। মান্নাত এসে দেখল খাটে আধশোয়া হয়ে বসে একধানে দেয়ালের দিকে চেয়ে আছে শারমিন। গতকাল রাতে অলিউর চৌধুরী এসেছিল। সব সময় অলিউরের সঙ্গে শারমিনের সাক্ষাৎ হওয়ার পর মুহূর্তে শারমিনকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী মনে হয়। তার চাহনি, তার কণ্ঠস্বর সবকিছুতেই যেন অদৃশ্য এক শক্তির আভাস পাওয়া যায়। মাঝে মাঝে মান্নাতের ভয় হয়, কে জানে শারমিনের এই শক্তির পেছনে গভীর দুর্বলতাকে ঢেকে রাখার চেষ্টা করে কিনা। কিন্তু আজ যেন সবটাই ব্যতিক্রম। আজ শক্তিশালী কোনো নারী নয়, বরং ভেঙে চুরমার হয়ে যাওয়া প্রচণ্ড দুর্বল অসহায় এক মাকে দেখতে পাচ্ছে মান্নাত। ধীর পায়ে শারমিনের দিকে এগিয়ে গেল সে। কাছে গিয়ে বসে কাঁধে ভরসার হাত রেখে বলল, হোঁচট খেয়ে পড়ে গেলে উঠে দাঁড়াতে হয় সখী। আমরা শুধু পড়তেই জানি, উঠতে জানি না, তাই না? মান্নাতের দিকে নির্লিপ্ত ভঙ্গিতে তাকালো শারমিন। মান্নাত শারমিনের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে ভরসার সুরে বলল, আজ আমি আর কোনো প্রশ্ন করব না, শুধু বলবো তুমি ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে আমাদের কি হবে বলো তো? সবচেয়ে বড় কথা, নূরের কি হবে? অশ্রুসিক্ত নয়নে মান্নাতের মাথায় হাত রাখল শারমিন। বলল, কিন্তু আজ তুই সব উত্তর পাবি মান্নাত। মান্নাতের মাথা থেকে হাত সরিয়ে নিল শারমিন। মান্নাত অবশ দৃষ্টিতে তাকিয়ে রইল শারমিনের দিকে। আর শারমিন নিজের মানসিক শক্তি সঞ্চয় করার জন্য দৃষ্টিজোড়া বদ্ধ রেখে বার কয়েক ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করল। বাইজি গৃহের এই একটা মেয়ে মান্নাত, যে কিনা সবসময় তাকে বোঝার চেষ্টা করে, হাজারোবার প্রশ্ন করে, উৎসুক হয়ে জানতে চায় তাকে, বুঝতে চায়, অথচ কোনো প্রশ্নের উত্তর পায় না, কোনো কিছুই জানতে পারে না, বুঝতে পারে না। তবুও বিনা স্বার্থে সারাক্ষণ পাশে থাকে, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে বিনা দ্বিধায় ব্যক্ত করে। কি অদ্ভুত সম্পর্ক তার মেয়েটার সঙ্গে। দুঃখের গল্প দিয়েই শুরু হয়েছিল তাদের সম্পর্ক। মেয়েটা বলেছিল জমিদার অলিউর চৌধুরীর দ্বিতীয় পুত্রের বিশ্বাসঘাতকতার কথা। তারপর থেকে মেয়েটির দুঃখের সঙ্গী সে। নিজের দুর্বলতাগুলোকে কখনোই কারো কাছে প্রকাশ করেনি শারমিন। কিন্তু মান্নাত, বয়সে মেয়েটা অনেক ছোট হলেও তার মতোই বিশাল দুঃখ লালন করছে বুকে। দুটো দুঃখী বুক সখীতে রূপ নিয়েছে বহু আগেই। মান্নাতের জীবনের আগাগোড়া শারমিন জানলেও শারমিনের জীবনের কোনো কিছুই জানে না মান্নাত। কিন্তু আজ আর শারমিন সহ্য করতে পারছে না। পুরনো ক্ষতগুলো খুব যন্ত্রণা দিচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বক্ষস্থলের হাহাকারগুলোকে বিন্দু পরিমাণ সান্ত্বনা দেওয়ার জন্য মান্নাত ছাড়া আর কাউকেই খুঁজে পেল না। তাই বলল, মান্নাত রে, পৃথিবীটা যতটা সুন্দর, পৃথিবীর মানুষগুলো ঠিক ততটাই কুৎসিত। কণ্ঠস্বর কেঁপে উঠল শারমিনের। বক্ষস্থল মুচড়ে গেল মান্নাতের। শারমিনের দুটো হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বলল, বলো সখী, বলো তুমি। থেমে থেকো না আজ, থেমো না। তোমার সত্যিটা আমাকে জানাও। অতীত। মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলাম আমি। আব্বা পাটের ব্যবসা করতেন। আব্বার স্বপ্ন ছিল আমাদের দুই ভাই বোনকে অনেক পড়াশোনা করাবে, ভাই চাকুরি করবে। আমি শিক্ষিত হলে মস্ত বড় এক ডাক্তার পাত্র জোগাড় করে আমার বিয়ে দেবে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। দেখতে সুন্দরী ছিলাম বলে গ্রামের চেয়ারম্যান মেম্বারের বখাটে ছেলেরা বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু আব্বা কোনো মতেই আমাকে বখাটে ছেলের কাছে বিয়ে দেবে না। সে বছর নির্বাচনের সময় চেয়ারম্যানের সকল আত্মীয় স্বজনরাই গ্রামে আসে।
সেই আত্মীয়দের মাঝে চেয়ারম্যানের বড় বোনের ছেলে অলিউর আর ছোট বোনের ছেলে শাহিনের নজরে পড়ে যাই আমি। 2 দিনের ভেতরে আব্বার কাছে প্রস্তাব আসে। চেয়ারম্যানের ছোট বোনের ছেলে ডাক্তার শাহিন আহমেদ আমাকে বিয়ে করতে চায়। ছেলে যেহেতু ডাক্তার সেহেতু বউকেও পড়াশোনা করাবে। ডাক্তার পাত্র কোনো মতেই হাতছাড়া করতে চায়নি আব্বা, তাই প্রস্তাবটি সাদরে গ্রহণ করে নেয়। সেদিনই নাকফুল পরিয়ে বিয়ের কথা পাকা হয়ে যায়, কিন্তু বিপত্তি ঘটে পরের দিন সকালবেলা। কারণ চেয়ারম্যানের বড় বোনের একমাত্র ছেলে অলিউর নাকি আমাকে বিয়ে করতে চায়। এই নিয়ে তাদের ভাই বোনদের মাঝে বেশ ঝামেলা হয়েছে। ঝামেলা হয়েছে অলিউর এবং শাহিন আহমেদের মাঝেও। সব ঝামেলাকে একদিকে ঠেলে রেখে অলিউর তার মাকে নিয়ে হাজির হয়েছে আমাদের বাড়িতে। জমিদার গিন্নি হওয়াতে বেশ দাপুটে ভনিতায় আমার আব্বাকে প্রস্তাব দেন অলিউরের মা, কিন্তু আব্বা রাজি হননি। এর পেছনে বড় দুটো কারণ হিসেবে আব্বা উল্লেখ করেছিলেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং আব্বা তার মেয়েকে সতীনের ঘরে দিতে ইচ্ছুক নয়। আব্বার এহেন জবাবে জমিদার গিন্নি বেশ অপমান বোধ করে। ধন সম্পদ এবং ক্ষমতায় ছোট বোনের থেকে তার ঢের বেশি, তবুও কেন আব্বা তার প্রস্তাব প্রত্যাখ্যান করল। এই আক্রোশ মনে পুষেই সেদিন ছেলেকে নিয়ে বেরিয়ে যায় সে। আমার আব্বা বেশ বিব্রত হয়ে পড়ে, নানা রকম দ্বিধার মধ্যে পড়ে যায়। আমাকে বিয়ে করার জন্য ভাই বোনের সম্পর্ক খারাপ হলো, বনে বনে ভাইয়ে ভাইয়ে শত্রুতা তৈরি হলো। এমন পরিস্থিতিতে বিয়ে দিলে আমি সুখী হব তো? ভবিষ্যতে সকলের আক্রোশের শিকার হব না তো? সকল দ্বিধা কাটিয়ে নিজের কথা রক্ষার্থে আব্বা শাহিন আহমেদের হাতেই তুলে দেন আমাকে। বিয়ে হয়ে যায় আমার এবং শাহিনের। আমি হয়ে যাই কারো ঘরণী, কারো অর্ধাঙ্গিনী। বিয়ের অনুষ্ঠানে অলিউরের পরিবারের কাউকেই দেখা যায়নি, কিন্তু বৌভাতের অনুষ্ঠানে অলিউর আসে আমার শ্বশুর বাড়িতে। শাহিনের সামনে আমাকে উঁচু গলায় বলে, আমি আমার 5 পুত্রের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি, আমি তোমাকে আমার করবই। আমি আমার 5 পুত্রের কসম করে বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমার পুত্রগণের মায়েদের থেকেও অধিক ভালোবাসি তোমাকে। ভয়ে থরথর করে কাঁপছিলাম সেদিন আমি। সারা রাত যে মানুষটার ভালোবাসায় সিক্ত ছিলাম, সারা রাত যার বক্ষস্থলে মাথা রেখে অজস্র স্বপ্ন বুনেছি, সেই মানুষটার সম্মুখে একজন পরপুরুষ এসে ভালোবাসার কথা বলছে আমাকে। আমার ভয়ার্ত মুখশ্রী দেখে অলিউর পৈশাচিক আনন্দ পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শাহিন চোখ মুখ শক্ত করে আমার হাত চেপে ধরে। আমার কম্পিত হাতে শাহিনের ভরসার হাত মিলিত হতেই অলিউর বিদ্রূপের সুরে বলল, আজ এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, ওই মিলিত হাত দুটো আমি আলাদা করবই। সেদিন থেকে আমার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতাম আমি। শাহিনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না। আমার অবস্থা দেখে শাহিন আমাকে শহরে নিজের কাছে নিয়ে যায়। সেখানে আমরা 2 বছর সংসার করি। 3 বছরের মাথায় আমার গর্ভে আসে নূর। 5 মাসের অন্তঃসত্ত্বা তখন আমি। হাসপাতালে জরুরি প্রয়োজন বলে মাঝরাতেই বেরিয়ে যায় শাহিন। সকালবেলা দরজায় ঠক ঠক শব্দ শুনে ঘুম ভেঙে যায় আমার। শাহিন এসেছে ভেবে দ্রুত উঠে দরজা খুলে দেই। দেখতে পাই অলিউর চৌধুরীকে। আমি ভীতিগ্রস্ত হয়ে দরজা আটকে দিতে চেয়েও পারি না। তার পূর্বেই অলিউর বলে, শারমিন তাড়াতাড়ি চলো, আমাদের থানায় যেতে হবে। আমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকি। অলিউর আবারও বলে, শাহিন ওর হাসপাতালের এক রোগীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েছে। হাসপাতাল থেকে বরখাস্ত করা হয়েছে ওকে। ও এখন থানায় পুলিশের হেফাজতে আছে। অকস্মাৎ কেঁপে উঠি আমি। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাই অলিউরের দিকে। কম্পিত কণ্ঠে বলি, আপনি মিথ্যে বলছেন। ওনার খবর আপনি পাবেন কোথায়? শারমিন, তুমি বিশ্বাস করো, থানার ওসি নিজে আমার বাড়িতে গিয়ে সবটা জানিয়েছে। শাহিন আমার বাবা মায়ের পরিচয় দেওয়াতে ওসি নিজে এসে সবটা জানিয়েছে। অলিউরের কথা শেষ হতেই ধপ করে বসে পড়ি আমি। পুরো শরীর অদ্ভুতভাবে কাঁপতে থাকে আমার। অলিউর তখন আমার কাঁধে হাত রাখে, ভরসা দিয়ে বলে, কিছুই হবে না, আমি আছি তো।
সেদিন সত্যি অলিউর শাহিনকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে, ফিরিয়ে নিয়ে আসে শাহিনকে। কিন্তু পূর্বের শাহিন আমার স্বামী শাহিন আহমেদ আর সেদিনের শাহিন আহমেদের মাঝে ছিল বিস্তর ফারাক। সে যেমন তার পেশা হারিয়েছে, তেমনি হারিয়েছে নিজের সম্মান। আশ্চর্য হলেও সত্যি আমি নিজে থানার ওসিকে কথা দিয়েছিলাম শাহিনের সঙ্গে তার সেই রোগীর অর্থাৎ লতার বিয়ে দেব। শাহিন তাকে স্ত্রীর মর্যাদা দিয়েই ঘরে তুলবে। বিয়ে দেওয়ার শর্ত দিয়ে শাহিনকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আমিও আমার কথা রাখি, নিজের স্বামীকে তুলে দিই অন্য এক নারীর হাতে। একটা মেয়ের জীবন কতটুকু যন্ত্রণাদায়ক এটা শুধু একটা মেয়েই জানে। 5 মাসের পেট নিয়ে সারাদিন নিজের সঙ্গে যুদ্ধ করে নিজের স্বামীকে বাসুরে ঢুকিয়ে দিয়ে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসি আমি। ফিরে যাই আব্বা আম্মার কাছে। গর্ভবতী অবস্থায় আমার সাথে ঘটে যাওয়া করুণ কাহিনী শুনে সেই রাতেই হার্ট অ্যাটাক করে মারা যায় আব্বা। পরের দিন মা মুখ ফিরিয়ে নেয় আমার থেকে। ভাই ও আব্বার মৃত্যুর জন্য আমাকেই দায়ী করে। একুল ওকুল দুই কুলি হারাই আমি। গ্রামের মানুষ সবাই ছিছি করতে থাকে। কেউ একটু ঠাঁই দেয়নি সেদিন আমাকে। স্কুলের বারান্দায় বসে আব্বার খাটিয়া নিয়ে যেতে দেখি। আব্বাকে কবর দেওয়া হয়। আমার বুকের ভেতর ছটফট করতে থাকে। পেটে ব্যথায় অসহ্য লাগতে শুরু করে। চিৎকার করে বলতে থাকি, আব্বা তুমি আমাকে ছেড়ে কেন গেলে? আমার যে কেউ রইল না। আব্বা গো, কোন অভিশপ্ত জীবনে রেখে গেলে আমাকে? ও আব্বা, কোন দোষে তোমার খুনি করলে আমাকে? কোন দোষে মা ভাইয়ের চোখের বিষ বানালে আমাকে? কাঁদতে কাঁদতে আধমরা হয়ে পড়ি, চেয়ে থাকি আব্বার কবরের দিকে। স্বামীর বিশ্বাসঘাতকতায় আব্বার মৃত্যুতে আমি ভুলেই যাই আমার নূরের কথা, আমার ভেতর ছোট্ট একটা অংশ বেড়ে ওঠার কথা। অকস্মাৎ খিদের জ্বালায় পেটের ব্যথায় ছটফট করতে করতে মনে পড়ে যায় কোনো এক বিশ্বাসঘাতকের কথা। মনে পড়ে যায় কারো ছলনায় আমার নিষ্পাপ ভালোবাসা মেশানোর কথা। পাগলের মতো স্কুলের টিউবওয়েলের কাছে ছুটে গিয়ে প্রাণ ভরে পানি পান করি। পেটের ব্যথায় গা গুলিয়ে বমি পাই। বমি করতে করতে কখন যে জ্ঞান হারাই নিজেও টের পাই না। যখন জ্ঞান ফেরে তখন পাশে পাই অলিউর চৌধুরীকে। আশেপাশে চেয়ে দেখি আমি হাসপাতালে ভর্তি। 3 দিন হাসপাতালে ভর্তি থাকার পর চতুর্থ দিন অলিউর আমাকে বুঝিয়ে আমার বাচ্চাকে বাঁচানোর লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। নিরুপায় আমি সকল লজ্জা ত্যাগ করে আত্মসম্মান বিসর্জন দিয়ে অলিউরের সঙ্গে যাই। একদিন এটাও জানতে পারি শাহিন আমাকে বিবাহ বিচ্ছেদের কাগজ পাঠিয়েছে, কিন্তু ভয়ে সেই কাগজ দেখার বা স্পর্শ করার সাহস পাইনি। সব দিক দিয়ে যখন শূন্য হয়ে গেলাম তখন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে অলিউরকে বললাম আমাকে যেন তার বাড়িতে কাজের লোক করে রাখে। কিন্তু অলিউর তাতে নারাজ। সে আমাকে বিয়ে করবে সেই সিদ্ধান্ত জানিয়ে আমাকে হাজির করে তার মায়ের সামনে। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে অলিউরের মা প্রতিশোধ পরায়ণ হয়ে বললেন, যে মেয়ের বাবা আমাকে এই জমিদার গিন্নিকে অপমান করে জমিদার গিন্নির প্রস্তাব প্রত্যাখ্যান করে সেই মেয়েকে আমি পেটসহ পুত্রবধূ করব? অসম্ভব। অলিউর মায়ের সঙ্গে ঘোর বিরোধিতা করলেন। না আম্মা, আপনি এমন কথা বলবেন না। আমি শারমিনকে ভালোবাসি, হোক সে গর্ভবতী। করুক তার বাবা আমাকে প্রত্যাখ্যান, তবুও আমি তাকে ভালোবাসি। আর সেই ভালোবাসার টানেই আমি তাকে আজ এই মুহূর্তে বিয়ে করব। মা ছেলের মাঝে আমি বলি, আমাকে মাফ করবেন। আমি এসবের কিছুই চাই না, শুধু একটু ঠাঁই চাই। আমাকে আপনাদের বাড়ির কাজের লোক করে রেখে দিন। জমিদার গিন্নি আমার চুল মুড়িয়ে ধরে তার পায়ের নিচে ফেলে বলেন, ওরে সর্বনাশী, কাজের লোক হয়েও আমার ঘরে থাকতে রাজি? অলিওর ঘাড় ধাক্কা দিয়ে সর্বনাশীকে বের কর। অলিওর মায়ের থেকে আমাকে ছাড়িয়ে নিজ বুকে চেপে ধরে। ঘৃণায় মূর্ছিত হয়ে যাই আমি। অলিও সেদিকে ভ্রুক্ষেপ না করে মায়ের উদ্দেশ্যে বলে, আম্মা, এই সর্বনাশীকে না পেলে আপনার ছেলের সর্বনাশ ঘটে যাবে, কারণ এই সর্বনাশীকে আমি খুব ভালোবাসি। জমিদার গিন্নি ধপ করে মাটিতে বসে পড়ে, চিৎকার করে বলে,
তুই যদি এই কালনাগিনীকে বিয়ে করিস আমার মরা মুখ দেখবি। তোকে তোর মৃত বাবার কসম, আর কোনো পত্নী গ্রহণ করবি না তুই। এটা তোর মায়ের আদেশ, তোর বাবার কসম। মায়ের এমন আদেশে অলিউর চৌধুরী নিভে যায়। মর্মাহত হয়ে মাকে প্রশ্ন করে, আপনি কেমন মা যে ছেলের ব্যথা বোঝেন না? জমিদার গিন্নি যেন বুকে আঘাত পায়। ছেলের অসহায় চোখে চোখ রেখে কিছু একটা বোঝার চেষ্টা করে। তারপর কুটিল হেসে বলল, আমি আমার আব্বা সোনাকে এত কষ্ট দিতে পারি না, তাই এই মেয়েকে তোর অধীনে রাখার অনুমতি দিলাম। এই মেয়েকে আজীবনের জন্য বাইজি গৃহে বন্দি করে রাখার অনুমতি দিলাম। আমাকে করা অপমানের চরম জবাব দিলাম। তোর কামনা বাসনাও পূরণ করলাম। এবার খুশি তো? আম্মা। অলিউর চৌধুরী কম্পিত গলায় মাকে ডাকতে জমিদার গিন্নি ধমকের সুরে বলেন, চুপ, একদম চুপ। তুই জমিদারের পুত্র, তোকে ভালোবাসা মানায় না। তোকে যা মানায় ঠিক তারই অনুমতি দিলাম। ভালোবাসার জন্য তোর দুটো স্ত্রী রয়েছে। এই সর্বনাশী না হয় তোর ভোগের সামগ্রী হয়েই থাকবে। আর হ্যাঁ, এই চার দেয়ালে হওয়া কথোপকথন একটা কাকপক্ষীও যেন টের না পায়। সেদিন মায়ের আদেশে অলিউর চৌধুরী আমাকে বাইজি গৃহে বন্দি করতে বাধ্য হয়। ভাগ্যের নির্মমতায় আমি হয়ে যাই বাইজি গৃহের প্রধান বাইজি। জমিদার গিন্নির চরম প্রতিশোধের শিকার হই আমি। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, জমিদার অলিউর চৌধুরী আজ অবধি আমার শরীর স্পর্শ করেনি। আমাকে দিয়ে মনের খোরাক মেটানোর চেষ্টা করলেও কখনো দেহের খোরাক মেটানোর চেষ্টা করেনি। আজ অবধি অলিউর চৌধুরী একটা জায়গাতেই ভীষণ দুর্বল, তা হলো বাইজি শারমিন শায়লা। ভালোবাসা এবং মায়ের আদেশ, এই দুটো জিনিস আজও পোড়ায় তাকে, খুব পোড়ায়। বর্তমান। ক্রন্দনরত কণ্ঠে মান্নাত বলল, সখী, নূরের বাবা কেন করল এটা? সেই উত্তর আজও পাইনি। মানুষটা মরে গেল, বলে গেল না আমাকে জীবিত মেরে ফেলার কারণ। শারমিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল মান্নাত। মৃদু হেসে শারমিন মান্নাতের মাথায় হাত বুলিয়ে বলল, ইস, তুই এতটা আহত হলি, তাহলে এসব নূর কি করে সহ্য করবে বলতো? ওকে তো জানতে হবে সবটা। মায়ের ক্ষত সম্পর্কে সবটা না জানলে মেয়েটা আমার শক্ত হবে কি করে? শিশুকালে সন্তান যখন প্রাকৃতিকভাবে জামাকাপড় নোংরা করে, মা বিনা দ্বিধায় তা পরিষ্কার করে। নিজ সন্তানকে সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে। তেমনি সন্তান যতই বড় হোক, মা সবসময় নিজ সন্তানকে পৃথিবীর সকল নোংরা থেকে মুক্ত রাখার চেষ্টা করে। শারমিন বাইজি ওর বাইরে নয়, সেও তার সবটুকু দিয়ে চেষ্টা করছে শাহিনুরকে সকল নোংরা মানুষজন থেকে মুক্ত রাখতে। একদিকে মা চাচ্ছে মেয়েকে নোংরা জল যেন স্পর্শ করতে না পারে, অপরদিকে সেই নোংরা জল পান করার জন্য মরিয়া হয়ে উঠেছে মেয়ে। একজন সন্তানের পক্ষে মায়ের মনকে ফাঁকি দেওয়া খুবই কঠিন। শারমিন ইদানিং বেশ লক্ষ্য করছে শাহিনুরকে। তাছাড়া মান্না তো কিছু একটার আভাস দিয়েছে। যত দ্রুত সম্ভব শাহিনুরকে এখান থেকে দূরে পাঠাতে বলেছে। শারমিনের বিচক্ষণ মস্তিষ্ক পুরোটা ধরতে না পারলেও খানিকটা আঁচ পেয়েছে, কিন্তু বিপরীতে কে আছে তা বোধগম্য হচ্ছে না। শারমিন সিদ্ধান্ত নিয়েছে শাহিনুরের গোপন কক্ষটি পরিবর্তন করবে। শুক্রবার থাকাতে আজও অলিউর চৌধুরী, পল্লব চৌধুরী, পলাশ চৌধুরী বাইজি গৃহে এসেছে। বাইজি গৃহের সর্বোচ্চ বৃহৎ কক্ষে রঙ্গমঞ্চে নৃত্য প্রদর্শন করছে বাইজিরা। দুই ভাই ডিভানে আছোয়া হয়ে প্রমত্তকর রস পান করছে। তাদের কামনীয় দৃষ্টিজোড়া নিবদ্ধ বাইজিদের উন্মুক্ত কোমরের ভাঁজে ভাঁজে। পলাশ চৌধুরীর আদেশে আজ নর্তকীর বেশে তার সম্মুখে উপস্থিত হয়েছে মান্নাত বাইজিও। কিন্তু মান্নাত বাইজি সকলের সামনে উপস্থিত হওয়ার মিনিট দুয়েক পরেই পলাশ চৌধুরী উঠে দাঁড়ালো। গণ্ডস্থলের কিঞ্চিত নিচে পাঞ্জাবির পরপর 3টে বোতাম খোলা পলাশের। শ্যামবর্ণ গলায় স্বর্ণের চিকনহার চকচক করছে। পুরুষদের স্বর্ণ পরতে নেই, তাদের জন্য এটা হারাম। হারাম জিনিসগুলোই নিজেদের মধ্যে ধারণ করা যেন নীতি হয়ে দাঁড়িয়েছে জমিদার পুত্রদের।
এক পা দুই পা করে এগোতে এগোতে একদম মান্নাতের সম্মুখে গিয়ে দাঁড়ালো পলাশ। আচমকাই চরণদ্বয় থেমে গেল মান্নাতের, থেমে গেল ঘুঙুরের আওয়াজও। বক্ষস্থলে শুরু হলো তাণ্ডব। নিজেকে ধাতস্থ করে নিয়ে আবারও নৃত্য শুরু করতে উদ্যত হলো মান্নাত, কিন্তু পলাশের স্পর্শে থেমে গেল সে। পলাশের কণ্ঠস্বরে রুদ্ধ হয়ে আসলো তার শ্বাসনালী। তোমাকে এভাবে আমার ঠিক পোষায় না মান্নাত। বিকৃত সুরে হেসে উঠল পল্লব চৌধুরী। হেসে উঠল উপস্থিত বাকি সকলেই। নিঃশব্দে কেঁদে উঠল মান্নাত, কারণ সে জানে আজ আবার পলাশ চৌধুরীর কাছে নিজেকে সঁপে দিতে হবে। হে সৃষ্টিকর্তা, কাউকে ভালোবাসার শাস্তি এত প্রখর হয় কেন? প্রধান বাইজি কক্ষের ডিভানে বসে আছে অলিউর চৌধুরী। প্রধান বাইজি শারমিন তার সম্মুখেই মেঝেতে হাঁটু মুড়িয়ে বসে আছে। অলিউর চৌধুরী এক ধ্যানে তাকিয়ে দেখছে শারমিনকে। শারমিনও তার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিক্ষেপ করে ঠায় বসে আছে। অনুমান করা যায় অলিউর চৌধুরীর বয়স 60 ছুঁয়েছে, তবুও মনে রং কমেনি। এই যে বিশাল সাম্রাজ্য, 2 পত্নী 5 পুত্রদের একদিকে ঠেলে নিয়ম করে প্রতি সপ্তাহে বাইজি গৃহে আসে। শারমিনকে আত্মা ভরে দেখে, একটু ভালোবাসা ভিক্ষা চায়। এই বয়সে এসে জমিদারের কি এসব মানায়? বেহায়া নির্লজ্জ জমিদার তবুও থামে না, ক্লান্ত হয় না, মানে লাগে না একটুও। শারমিন বরাবরের মতোই তার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া দিয়ে শাসিয়ে যাচ্ছে অলিউরকে। অলিউর তার সাদরে গ্রহণ করেও নিচ্ছে, যা তার মুচকি হাসিতেই টের পাচ্ছে শারমিন। কিন্তু অলিউরের এই হাসিটুকু বেশিক্ষণ টিকতে দিল না। বলল, ছোট ভাইয়ের বউকে এভাবে আর কত দেখবেন জমিদার সাহেব? অকস্মাৎ কেঁপে উঠল অলিউর চৌধুরী। নিজেকে ধাতস্থ করে নিয়ে ক্রুদ্ধ সুরে বলল, নিজেকে ওই বিশ্বাসঘাতকের বউ বলতে কষ্ট হয় না? ঘৃণা লাগে না? আমার তো শুনতেই কষ্ট হয়, খুব ঘৃণা লাগে। বুকের ভেতর পাথর চাপা দিয়ে কথাগুলো হজম করল শারমিন। অলিউরের দিকে নির্লিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিশ্বাস করো জমিদার, খুব কষ্ট হয়, কিন্তু ঘৃণা হয় না, কারণ মানুষটা আমার সন্তানের জন্মদাতা। এটাও বিশ্বাস করো, যদি কোনোদিন জানতে পারি আমার সন্তানের বাবা নিরপরাধ ছিল, আমার সন্তানের বাবা কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিল, সেদিন তুমি বুঝবে এই শারমিন বাইজি কতটা নৃশংস। শারমিন? অলিউর চৌধুরীর মৃদু ধমকে তাচ্ছিল্য হেসে শারমিন বলল, তখন খুব ছোট ছিলাম জমিদার, এত জটিলতা বুঝতাম না। বড্ড আফসোস হয়, তখন যদি আজকের আমিটা থাকতাম। শেষকালে এসে এইটুকুই আমার প্রাপ্য। জমিদার সাহেব, নূরের বাবার দেওয়া বিবাহ বিচ্ছেদ পত্র কিন্তু তুমি আমাকে এখনও দেখাওনি। তখনকার শারমিন আর এখনকার শারমিনের মাঝে বিস্তর ফারাক। তাই ওই কাগজখানা তুমি আমাকে দেখার সুযোগ করে দাও। কথা দিচ্ছি, ভালোবাসতে না পারি আজীবন আমার অন্তরে তোমার জন্য সম্মানীয় স্থান বরাদ্দ রাখব। শারমিনের জালে ফেসে যাওয়ার ভয়ে উঠে দাঁড়ালো অলিউর। 2 হাত শক্ত মুঠ করে কঠিন কণ্ঠে জবাব দিল, তোমার মনে সন্দেহ ঢুকেছে শারমিন, এই সন্দেহটুকু দূর করো। অপরাধীকে অপরাধী হিসেবেই বিশ্বাস করো, তবেই মঙ্গল। অলিউরের মুখোমুখি হয়ে দাঁড়ালো শারমিন। অলিউরের চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, যদি সে অপরাধী হয়, তার অপরাধগুলো আমি আবার ঘেঁটে দেখতে চাই। তোমার সমস্যা কি জমিদার? কারণ আমি চাই না আমি ব্যতীত তুমি অন্য কোনো পুরুষকে নিয়ে ব্যস্ত থাকো, হাসালে জমিদার। এইটুকু বলে আচমকাই অলিউরের পাঞ্জাবির কলার চেপে ধরল শারমিন। রণমূর্তি ধারণ করে চিবিয়ে চিবিয়ে বলল, পাপ বাপকেও ছাড়ে না জমিদার, তুমি যদি পাপ করে থাকো শাস্তি তুমিও পাবে। মুচকি হাসল অলিউর। শারমিনের একটি হাতে স্পর্শ করে বলল, এতগুলো বছরে না তোমার রূপ কমেছে, আর না কমেছে তেজ। রাগে ফুঁসতে শুরু করল শারমিন। অলিউরের কলার ছেড়ে পাশ ফিরে দাঁড়িয়ে চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল। অলিউর পাশে দাঁড়িয়ে এক হাত শারমিনের মাথায় রেখে মৃদু কণ্ঠে বলল, শান্ত হও শারমিন, ভোলার চেষ্টা করো অতীতটাকে। মনে রেখো তোমার কোনো অতীত নেই, কিন্তু বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। তোমার বর্তমানও আমি, ভবিষ্যৎও আমি।
তোমার ভালোবাসা এখন আর চাই না, কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে তোমাকে পাশে চাই। নিজের বক্তব্য শেষ করে কক্ষ ত্যাগ করল অলিউর। মেঝেতে ধপ করে বসে পড়ল শারমিন। কি করে অতীত ভুলবে সে? কি করে? অতীত ভুলতে গেলে যে নূরের অস্তিত্বটুকু বিলীন করতে হবে। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা হচ্ছে শারমিনের। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। মানুষটা যদি আজ দুনিয়াতে থাকতো, ঠিকই সত্যির নাগাল পেত সে। কিন্তু মানুষটা যে নেই। কি ঘটেছিল সেদিন? পুরো দুনিয়া সেদিন শাহিনের বিপক্ষে ছিল। শাহিন কি নিজের পাশে শারমিনকে আশা করেছিল? সেদিনের ঘটে যাওয়া সকল ঘটনা হাজারোবার স্মরণ করল শারমিন। সেসবে খুঁজে পেল অসংখ্য সন্দেহজনক ঘটনা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, শাহিন কেন শারমিনকে মুখ ফুটে একটিবার বলেনি সে নিরপরাধ, তার কোনো দোষ নেই? কেন বলল না? নাকি সে শারমিনের চোখে অবিশ্বাসের ছাপ দেখেছিল? এইটুকু ভাবতেই দুই হাতে মুখ চেপে কাঁদতে শুরু করল শারমিন। যদি তার দ্বারা সত্যি ভুল হয়ে যায়, কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না। এক মন বলছে হোক প্রমাণ শাহিন নির্দোষ, আরেক মন বলছে শাহিন নির্দোষ প্রমাণিত হলে নিজেকে শেষ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তার, কারণ শাহিনুর কোনোদিন ক্ষমা করবে না তাকে। আবার ভাবল, নিজের স্বার্থের কথা না ভেবে অধিক গুরুত্বপূর্ণ শাহিনুরের বাবাকে নিরপরাধ হিসেবে জানা। বহু বছর আগে সেই ঘটনা পর্দার আড়ালে থাকা সেই সত্যি এক অলিউড ছাড়া কেউই জানে না। এটা শারমিনের দৃঢ় বিশ্বাস। এতগুলো বছরে অলিউড সম্পর্কে, জমিদার বাড়ি সম্পর্কে বেশ সূক্ষ্ম ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা থেকে অনুসন্ধান করবে শারমিন। আফসোস একটাই থাকে, যাকে ঘিরে অনুসন্ধান সেই মানুষটাই আর পৃথিবীতে নেই। আচ্ছা, মানুষটা কি অভিমানী ফুরিয়ে গেল? পাঁচফোড়ন গৃহ। ঠিক দুপুর 12টায় রোমানার অঙ্গন ফিরল পাঁচফোড়ন গৃহে। সমবয়সী হওয়ার কারণে দুজন একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে পড়াশোনা করছে। রোমানার বয়স যখন 7 বছর, তখন রোমানার মা অর্থাৎ প্রেরণার বড় বোনের রক্তে ক্যান্সার ধরা পড়ে। 1 বছর চিকিৎসা চলাকালীন মৃত্যু ঘটে তার। খালাতো বোনের মেয়ে হওয়ায় ভালোবাসা, স্নেহ, দায়িত্ববোধ সব দিক থেকেই বাধা পড়ে রোমানাকে নিজেদের কাছে রেখে দেয় অলিউর এবং প্রেরণা। রোমানার বাবা প্রবাসী। স্ত্রীর মৃত্যুর পর মেয়েকে অলিউর এবং প্রেরণার হাতে তুলে দিয়ে সেই যে চলে গেছেন, আর দেশমুখী হননি। রোমানা হোস্টেলে থেকে পড়াশোনা করে। ছুটির দিনগুলোতে অঙ্গনই বেশিরভাগ বাড়ি নিয়ে আসে তাকে। মায়ের আদেশে কখনো কখনো প্রণয়ও আনতে যায়। ওরা ফিরতেই প্রেরণা দুজনকে গোসল সেরে খেতে আসতে বলল। রোমানা চুপচাপ চলে গেল গোসলে। খালামণির সঙ্গে তেমন কোনো কথা বলল না। আন্নার স্বভাবসুলভ তার ওষ্ঠাধরে হাসিটির দেখা মিলল। বিচলিত হয়ে প্রেরণা অঙ্গনের দিকে ভ্রুকুচকে তাকালো। বলল, কি হয়েছে ওর? অঙ্গন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আম্মা, আপনি এবার ভাইয়ের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিন। আপনি তো জানেন রোমানা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসে, অথচ ভাইয়া রোমানার ব্যাপারে খুবই উদাসীন। বিয়েটা হয়ে গেলে দুজন একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। আশা করি আপনি আব্বার সাথে আজই কথা বলবেন। কথাগুলো বলেই মায়ের সামনে থেকে চলে গেল অঙ্গন। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল প্রেরণা। আজ বৃহস্পতিবার প্রণয় আসবে, তাই সিদ্ধান্ত নিল আর দেরি নয়, এবার দুটোকে এক করেই ছাড়বে। দুপুরে আহার শেষে জমিদার অলিউর এবং পল্লব চৌধুরীর সঙ্গে অরুণা, প্রেরণা দুজনেই প্রণয়ের সঙ্গে রোমানার বিয়ের কথাবার্তা তুলল। দুই পত্নীর মতামত শুনে দুই পুত্রের দিকে তাকালো অলিউর। পূর্বে কথাবার্তা হলেও আজ চূড়ান্ত আলোচনায় বসেছে সকলে। বংশের রীতি অনুযায়ী ছেলে মেয়েদের বিয়ের পূর্বে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মতামতকে অধিক গুরুত্ব দেয় অলিউর চৌধুরী। সে এবং তার পত্নীরা রাজি। এবার বড় দুই পুত্র এবং পুত্রবধূদের সম্মতি পেলেই আগামীকাল বাগদান সেরে ফেলবে। পরিবারের সকলেরই সম্মতি মিলল। কেবল রোমানার প্রণয়ের সঙ্গেই কোনো কথা হয়নি অলিউরের।
এই পর্যায়ে রোমানার তরফ থেকে সকল কথাই অঙ্গন এবং প্রেরণা ব্যক্ত করল। সবশেষে অপেক্ষায় রইল প্রণয়ের ফেরার। পাঁচফোড়ন গৃহের পরিবেশটাই বদলে গেল। রোমানার বক্ষস্থলে যেন জলের মতন ছলাৎ ছলাৎ শব্দ করছে। একদিকে আনন্দ, অপরদিকে লজ্জা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে। সকল বিষণ্ণতা দূর হয়ে মনে এবার কাঙ্ক্ষিত মানুষটির জন্য অনুভূতি জাগ্রত হচ্ছে। নিজ কক্ষে চুপটি করে বসে অপেক্ষা করছে প্রণয়ের। সে আসবে। আগামীকাল তাদের বাগদান হবে, তারপর তাদের বিয়ে। সবটা ভাবতেই কেমন এলোমেলো লাগছে রোমানার। খুশিতে বোধহয় সে আজ পাগলই হয়ে যাবে। এমন মুহূর্তে কক্ষে শাড়ি গয়না নিয়ে হাজির হলো শবনম আর মুনতাহা। রোমানার দুই পাশ থেকে দুজন উকি দিল। তারপর শবনম মুনতাহাকে বলল, মুন। রোমানা তো এখনই লজ্জায় শেষ। মুনতাহা রসিকতার সুরে বলল, হ্যাঁ গো ভাবি, তাই তো দেখছি। এবার কি হবে? কি আর হবে? বাসর রাতে বউয়ের লজ্জা দেখে দেবর সাহেব ভাবিদের কাছে এসে কাঁদবে। খিলখিল করে হেসে উঠল দুজনেই। লজ্জায় চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রোমানা বলল, ধ্যাত, তোমরা চুপ করবে? ঢং করে শবনম বলল, এই চুপ করো তো, ননদিনীকে শাড়ি গয়না দেখানোতে মনোযোগ দাও। কথাটা শেষ করে আবারও হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে শুরু করলো শবনম। মুনতাহা মুচকি মুচকি হেসে শবনমকে ধরে বলল, ভাবি থামো, এবার ওকে শাড়ি গহনা দেখাও। রোমানা আপা, দেখো তো এখান থেকে কাল কোন শাড়ি আর গয়নাগুলো পরবে। শবনম বলল, কিসের আপা? ফুপাতো বোন সম্পর্ক বাদ। ননদার দেবরের বইয়ের খাতিরে যত পারো রসিকতা করো। রোমানা মুনতাহাকে চোখ রাঙালো। মুনতাহা মাথা নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। বলল, আচ্ছা আচ্ছা, আমি আর একটা কথাও বলবো না। তাও রাগ করো না তুমি। শাড়ি গয়না পছন্দ করো। শাড়ি গয়না পছন্দ করে তিনজন মিলে হাসাহাসি রসিকতা করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। অবশেষে রোমানা প্রণয়ের বউ হতে যাচ্ছে। মায়ের থেকে সুখবরটি শুনে রোমানার সঙ্গে দেখা করতে এলো রঙ্গন। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় মুনতাহা তড়িঘড়ি করে রোমানার রুম থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু রঙ্গনের মুখোমুখি হয়ে গেল। মুনতাহার হাস্যোজ্জ্বল মুখশ্রীতে দৃষ্টি পড়তেই অবাক হলো রঙ্গন। কতদিন পরেই হাসি মুখটার দেখা মিলছে, মনে পড়ল না তার। তবে বুকের ভেতর প্রশান্তি ঠেকল খুব। পলকহীন চোখে চেয়েই রইল মুনতাহার দিকে। কিন্তু মুনতাহা ভীষণ বিব্রত বোধ করল। অকস্মাৎ ভয়ে চোখ মুখ শুষ্ক হয়ে উঠল তার। মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল রঙ্গনেরও। তৎপর হয়ে সে বলল, আমি রোমানা আপার সাথে দেখা করতে এসেছি। তোমার প্রয়োজন শেষ হলে চলে যাও, তবুও ভয় পেও না। এটুকু বলে থামতেই তড়িৎ গতিতে মুনতাহা কক্ষ ত্যাগ করল। নির্লিপ্ত ভঙ্গিতে রঙ্গন তাকালো কক্ষের ভেতরে। শবনম, রোমানা দুজনেই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এক ঢোক গিলে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে ধীর পায়ে কক্ষের ভেতরে প্রবেশ করল রঙ্গন। শবনমের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোমারও কি তাড়া আছে ভাবি? শবনম জোরপূর্বক হেসে এগিয়ে এলো। রঙ্গনের মাথায় হাত বুলিয়ে বলল, না ভাই, তুমি বসো, কিছুক্ষণ গল্প করি। রঙ্গন নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে রোমানার পাশে বসল। বিছানায় থাকা শাড়ি গহনাগুলো দেখে বলল, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাবে, তুমি খুব খুশি, তাই না আপা? রোমানা ইতস্ততভাবে বলল, আমি অনেক খুশি রে রঙ্গন। অভিনন্দন আপা। আশা করি নিজেদেরটা সেরে দেবরটাকে নিয়ে একটু ভাববে। বাকিরা তো নিজেকে নিয়েই ব্যস্ত। শবনমের দিকে আর চোখে তাকিয়ে কথাটা বলতেই শবনম রঙ্গনকে কানমলা দিয়ে বলল, ওরে দুষ্টু, খোঁচা মারা হচ্ছে তাই না? কি ভেবেছ আমি কিছুই জানি না? সব খবর আমার কাছে আসে। রঙ্গন জিহ্বায় কামড় দিয়ে বলল, নাউজুবিল্লাহ আপা, ভাবি এগুলো কি বলে? তোমাদের মুখে নাউজুবিল্লাহ শুনলে শয়তানও লজ্জা পাবে।
ঢংবাদ দিয়ে ঝেড়ে কাশো বাছা। রোমানা অবুঝ চোখে দুজনের দিকে তাকাতেই রঙ্গন বলল, আপা তুমি বিশ্বাস করো, ভাবি আমাকে ফাঁসাচ্ছে। আমি ফাঁসাচ্ছি নাকি কারো রূপের জাদুতে তুমি ফেসে গেছো আর বাঁশির সুরে তাকে ফাঁসাচ্ছ? ধরা পড়ে গিয়ে চুপসে গেল রঙ্গন। রোমানা ছোট ছোট চোখ করে বলল, নিজেকে নিয়ে নতুন করে ভাবছিস ভালো কথা, তাই বলে এভাবে গোপনে? ছি ভাই। মহা বিপদে পড়ে গেল রঙ্গন। শবনমের দিকে তাকিয়ে বলল, আপনার কয়টা কান কয়টা চোখ বলবেন ভাবি, এই খবরটা আপনিও জেনে গেলেন? জানবো না? দেবরের মনে রং লেগেছে আর ভাবি জানবে না তা কখনো হয়? এক কথা দুই কথায় রোমানার কাছে প্রকাশ পেল রঙ্গন শাহিনুরের প্রেমে পড়েছে। ওপাশ থেকে সারাও কমতি নেই। মেয়েটা নেহায়েতি বাচ্চা কিনা, আবেগটা বড্ড বেশি। কিন্তু বাদ সাধল রোমানা। রঙ্গনের দিকে কড়া চাপনি ছুঁড়ে বলল, রঙ্গন তুই এটা ঠিক করছিস না। একটা মেয়ের সরলতার সুযোগ নিচ্ছিস তুই। শবনম বলল, এটা তো ওর দোষ না রোমানা, ওদের রক্তের দোষ। কথাটা কেমন একটা লাগলো রোমানার বুকের ভেতর। কেমন একটা ভয় কাজ করলো। সেই ভয়টুকুকে বাড়তে না দিয়ে রঙ্গনকে বলল, রঙ্গন নূর মেয়েটা খুব ভালো, ওর সঙ্গে তুই এসব করিস না। মেয়েটা খুব ভালো রে। অমন নিষ্পাপ মুখের দিকে তাকালে শয়তানও তো ফেরেস্তা হয়ে যাবে। আর তুই কি না? উফ আপা, কী সব বলছো? তোমরা নিজেদের মতো করে ধারণা করে এসব বলছো। তাহলে সত্যিটা কি বল? সত্যি এটাই, নূরকে আমি বিয়ে করতে চাই। একটা বাইজির মেয়েকে বিয়ে করে স্বাভাবিক জীবন উপহার দেব, এইটুকুই কি বেশি নয়? শবনম বলল, যতদূর জানি পলাশ চৌধুরীর নজর পড়েছে ওর উপরে, ওর সঙ্গে টেক্কা দিতে পারবে? ভাবি, নূর আমাকে ভালোবাসে, আমি নূরকে পছন্দ করি, বিয়ে আমাদের হবে। জমিদারের এক পুত্ররা হয় পরিবারের অসমর্থনেই বিয়ে করল। আর রইল পলাশ চৌধুরীকে টেক্কা দেওয়া। এবার তার হারার পালা। রোমানা বলল, তোদের হার জিতে ওই মেয়েটাকে কেন ভোগাবি রঙ্গন? রোমানার দিকে শান্ত চোখে তাকালো রঙ্গন। মুচকি হেসে বলল, নূরের কিছু হবে না আপা, একটা স্বাভাবিক জীবন পেয়ে সে ভীষণ খুশি হবে। ওর খুশি হতে ভালো থাকতে বেশি কিছু লাগে না। ও আমাকে ভালোবেসেই ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। ওর এই আনন্দ, এই খুশিটুকু আজীবন অটুট থাকুক এই প্রার্থনা করো। তোদের বোঝা খুব মুশকিল। রোমানার কথার প্রেক্ষিতে শবনম বলল, এরা নিজেদের জেদ পূরণ করতে যা খুশি করতে পারে। তবে ভাই মনে রেখো, নূরের সঙ্গে বেইমানি করলে মুনতাহার চোখের বিষ হবে তুমি। না ভাবি, নূরের সঙ্গে কোনো অন্যায় করব না আমি। ওকে ভালোবাসতে পারবো কিনা জানি না, কিন্তু ওর ভালোবাসাটুকুর যত্ন নেব। আজীবন আমরা একে অপরের বন্ধু হয়ে পাশে থাকব। মানুষ যেমন উদ্যোগ নিয়ে যত্ন সহকারে বৃক্ষের আশায়, ফুল ফলের আশায় বীজ বপন করে, বৃক্ষকে বড় করে, তেমনি সেই বৃক্ষ থেকে ফুল ফল পায়। যতটা শ্রম সে দেয় তার অধিকটাই ফেরত পায়। কিন্তু মানুষের বুকে প্রেমের বীজ কেউ উদ্যোগ নিয়ে বপন করতে পারে না। অন্তকোণে প্রেমের বীজ আপনা আপনি ঠাঁই পায়। সেই বীজ ধীরে ধীরে বিস্তর রূপ ধারণ করতে থাকে। দুটো মানুষের হৃদয়ে তোলপাড় সৃষ্টি করে, কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো বা সুখ দুঃখ মিলিয়ে প্রেমের ভেলায় ভাসায়। প্রেম আপনা আপনি আমাদের কাছে ধরা দেয় বলে একে অবজ্ঞা করতে নেই, বরং যত্ন নিতে শিখতে হয়, সম্মান করতে জানতে হয়। রঙ্গন সেটুকুরই চেষ্টা করে। এই যেমন গত 2 মাসে রঙ্গন শাহিনুরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে, জেনে নিয়েছে শাহিনুরের অন্তকোণে থাকা সমস্ত কথোপকথনকে, তার ইচ্ছাকে, তার চাওয়া, তার পাওয়াকে। অবুঝ মেয়েটাকে যতটুকু পারে বুঝদান করার চেষ্টা করে। মেয়েটার সরলতা কিঞ্চিত কমানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তবুও নিরাশ হয়নি। কেন জানি এই সরলতাটুকুই তার ভীষণ ভালো লেগেছে। এই সরলতাটুকুই তাদের বন্ধুত্ব গাঢ় করেছে।
এই যেমন রঙ্গন যখন শাহিনুরের সাথে তার দুঃখ কষ্টগুলো ভাগ করে নেয়, শাহিনুর তার সাদরে গ্রহণ করে নেয়। রঙ্গন যখন তার হৃদয়ের সমস্ত যন্ত্রণাটুকু ব্যক্ত করল, শাহিনুরের দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে শুরু করল। সরল মনে ক্রন্দনরত কণ্ঠে বোকা পাখিটা বলল, তুমি কষ্ট পেও না বাঁশিওয়ালা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি পরকালে উপরওয়ালার কাছে তোমার ভালোবাসার মানুষটাকে চেয়ে নিও, তবুও তুমি মন খারাপ করো না। সেদিনই রঙ্গন বুঝেছিল শাহিনুর ঠিক কতটা সরল। মেয়েটা ভালোবাসার মানে বোঝে না, তবুও তাকে বলে ভালোবাসি। সে ভালোবাসার মানে বোঝে, তাই আজও বলেনি, নূর, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। তারা একে অপরকে পাশে যায়। তারা একে অপরের সঙ্গ পেলে খুশি থাকে, ভালো থাকে। রঙ্গনের খুব ইচ্ছে করে শাহিনুরের ইচ্ছে পূরণ করতে, তারপর শাহিনুরের প্রচণ্ড খুশিটুকু উপভোগ করতে। একদিন কথার ছলে শাহিনুর বলেছিল তার খুব ঘুঙুর পড়তে ইচ্ছে করে, খুব ইচ্ছে করে আম্মা মান্নাত বুবুদের মতো ঘুঙুর পরে নৃত্য করতে। বাইজি গৃহের সকলের মতো সাজতে মন চায়, কপালে টিপ পড়তে মন চায়। ইস, কত চাওয়া শাহিনুরের, অথচ এসব কোনোটাই পূরণ করতে পারে না নিজের মায়ের জন্য। শারমিন বাইজি কি জানে না তার মেয়ে হাসলে পুরো পৃথিবীটাই হেসে ওঠে? তার মেয়ের হাসি আকাশেরই এক ফালি চাঁদের আলোর চেয়েও অধিক দীপ্তিমান। শাহিনুরের শখ পূরণ করতে বাইজি গৃহের কাজের মহিলা রেশমা খাতুনকে দিয়ে ঘুঙুরের ব্যবস্থা করেছে রঙ্গন। বিকেলে রোমানার থেকে কিছু গয়নাও নিয়ে এসেছে। আজ সে নিজ হাতে সাজাবে শাহিনুরকে, ইচ্ছে পূরণ করবে শাহিনুরের। অবুঝ হৃদয়ে তার জন্য এতখানি অনুভূতি সৃষ্টি হয়েছে, তার প্রতিদানে সে এইটুকু দেবে না, তা কখনোই হয় না। বরাবরের মতো আজও রঙ্গন শাহিনুরকে ফিসফিস করে ডাকল, কারণ সে জানে বরাবরের মতো আজও বাইজি গৃহের সকলে নিত্য পরিশীলন নিয়ে বেশ ব্যস্ত। তাই শাহিনুরকে এই কক্ষে বন্দি করে রাখা হয়েছে। রঙ্গন কয়েকবার ডাকতে জানালা খুলে উকি দিল শাহিনুর। প্রশস্ত হেসে হাত বাড়ালো রঙ্গন, ভীতিগ্রস্ত হয়ে হাত বাড়ালো শাহিনুর নিজেও। ধীরে ধীরে মই বেয়ে নেমে পড়ল দুজনেই। তারপর কিছুটা দৌড়ে অরণ্যের ভেতর মিলিয়ে গেল। ওরা যখন বনের ভেতর প্রবেশ করল, প্রণয় তখন বেশ দূরান্ত থেকে নিশানা করল ওদের। বাড়ি ফেরার পর এমন কিছুর সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত ছিল সে, তাই খুব শান্ত ভঙ্গিতে যথাস্থানে গাড়ি রেখে পাঁচফোড়ন গৃহে প্রবেশ না করে পা বাড়ালো ঘন বিস্তীর্ণ নিস্তব্ধ অরণ্যের দিকে। রঙ্গনের কুটির সামনে কাঠের সিঁড়িতে অত্যন্ত লাজুক ভঙ্গিতে বসে আছে শাহিনুর, আর রঙ্গন তার পাশে বসে নিজ হাতে একে একে সমস্ত গয়না পরিয়ে কপালে লাল রঙা একটা টিপ পরিয়ে দিল। সর্বশেষ দুই পায়ে ঘুঙুর পরাতে আটকে উঠল শাহিনুর, কিন্তু পরক্ষণেই ঘুঙুর দেখে দৃষ্টিজোড়া বড় বড় করে এক হাতে মুখ চেপে ধরল। নিচু কণ্ঠে বলল, ঘুঙুর, তুমি আমার জন্য ঘুঙুর নিয়ে এসেছ? রঙ্গন মাথা দুলিয়ে হাসল। তারপর শাহিনুরের একটি হাত নিজের হাতের মুঠোবন্দি করে নিয়ে দাঁড় করালো শাহিনুরকে। বলল, নিজ হাতে সব গয়না পরিয়ে দিলাম, হয়ে গেল আমাদের এঙ্গেজমেন্ট। অবুঝ শাহিনুর প্রশ্ন করল, কি হলো আমাদের? হেসে ফেলল রঙ্গন। সে ভুলেই গিয়েছিল শাহিনুর ইংরেজি জানে না, তাই বলল, এঙ্গেজমেন্ট মানে বিবাহের বাগদান, মানে তোমার আমার বিয়ের বাগদান। ছি, বিয়ে? পেছন ঘুরে চোখ মুখ খিচে দাঁড়ালো শাহিনুর। রঙ্গন ভ্রু কুঁচকে শাহিনুরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আরে আরে, ছি কেন? আম্মা মেরেই ফেলবে আমাকে। আরে বোকা, মারবে কেন? আমি আছি তো, সবটা সামলে নেব। সামনে আমার ভাইয়ের বিয়ে, বিয়েটা শেষ হোক, তোমাকে নিয়ে পালাবো আমি। তোমার আম্মা খুশি মনেই তোমাকে আমার হাতে তুলে দেবে। কিছু বলল না শাহিনুর, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রঙ্গনের দিকে। রঙ্গন ওর মাথায় টোকা দিয়ে বলল, এই যে রূপসী কন্যা, আমি যে ঘুঙুর পরালাম সেদিকে খেয়াল আছে তোমার?
চমকে ওঠে নিজ চরণদ্বয়ে তাকালো শাহিনুর। তারপর এপাশ ওপাশ পা নাড়িয়ে ঘুঙুরে শব্দ তুলল। আচমকাই ওষ্ঠা ধরে আকর্ষণীয় হাসিটির দেখা মিলল। রঙ্গন মুচকি হেসে বলল, তুমি কখনো নাচ শেখনি, অথচ মনে প্রাণে ঠিকই নৃত্যকে লালন করো। পরিয়ে দিলাম ঘুঙুর, এবার জমিদার পুত্রকে নেচে দেখাও দেখি। নিস্তব্ধ গভীর রজনীতে ঘন জঙ্গলের ভেতর জ্যোৎস্নার আলোতে গাছের সাথে পিঠ ঠেকিয়ে বাঁশি বাজাচ্ছে এক যুবক। সেই সুরের তালে আপন মনে ঘুঙুরের শব্দ তুলে নৃত্য করছে এক কিশোরী। লাল শাড়িতে ঢেউ খেলানো চুলগুলো বেনুনি অবস্থায় হাঁটু ছুঁয়ে দিচ্ছে। গা ভর্তি গহনা, কপালে লাল টিপ, হরিণাক্ষ দৃষ্টিজোড়ায় মোটা করে কাজলের প্রলেপ, ওষ্ঠজোড়ায় টকটকে লাল লিপস্টিক। রাজকুমারী না রাজরানী, নাকি বাইজি গৃহের প্রধান বাইজি? কোন উপাধি মানানসই আজ শাহিনুরের জন্য? ঝোপের আড়াল থেকে তীক্ষ্ণ একজোড়া দৃষ্টি অকস্মাৎ নিভে গেল, রুদ্ধশ্বাসে সরে গেল মানুষটা। না পারে নিজ ভাইকে আজ জ্যান্ত পুঁতে দিতে, না পারে বাইজি কন্যাকে নিজ হাতে খুন করে নিজের আত্মাটুকুকে সান্ত্বনা দিতে। সবশেষে নিরুপায় হয়ে মুখ থেকে বেরিয়ে এলো, ছি, আমার রুচি এত জঘন্য। প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গৃহে ফিরল প্রণয়। অরুণা প্রেরণা খাওয়ার জন্য বেশ তোড়জোড় করল, কিন্তু প্রণয় বলল সে খেয়ে এসেছে। নিজ কক্ষে গিয়ে নিজের কর্ধটুকু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করল খুব, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। শেষে লম্বা একটা গোসল দিয়ে মাথা ঠান্ডা করল। রুম জুড়ে অনেকটা সময় পায়চারি করার পর খেয়াল করল দ্বারের বাইরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রোমানা। রোমানাকে দেখে কিছুটা স্বস্তি পেল প্রণয়, তবু হৃদয় কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, ওভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু বলার থাকলে রুমে এসো। দুরু দুরু বুকে রুমে প্রবেশ করল রোমানা, কিন্তু যা বলতে এসেছে তার কিছুই বলতে পারল না। অতিরিক্ত লজ্জাবতী হওয়ার এই জ্বালা, যা মনে আসে কিছুই বলা হয়ে ওঠে না। কিন্তু প্রণয় যা সাংঘাতিক মানুষ, কিছু না বললে প্রচণ্ড রেগে যাবে। তাই আমতা আমতা করে একথা সে কথা বলতে বলতে বিকেলে রঙ্গনের সাথে হওয়া সমস্ত কথাই গড়গড় করে বলতে লাগলো। সকল কথা শেষে রোমানা খেয়াল করল সে ঠিক কি অঘটনটা ঘটিয়েছে। জমিদার বাড়ির এক ছেলে বাইজি কন্যার প্রেমে মজেছে, আর সে কিনা আরেক ছেলেকে তা খুশি মনে জানাচ্ছে। এবার যদি ঝড় ওঠে তবে সামলাবে কে? ভয়ে হাত পা কাঁপতে শুরু করল রোমানার। রোমানার অকস্মাৎ থেমে যাওয়াতে প্রণয় দৃঢ় দৃষ্টিতে তাকালো রোমানার দিকে। রোমানা তার সেই দৃষ্টি দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কিছুই বলিনি। প্রণয় ধীর পায়ে রোমানার সম্মুখে এসে দাঁড়ালো। গভীর দৃষ্টিতে রোমানার দিকে তাকিয়ে এক হাতে রোমানার গালে আলতো ছুঁয়ে প্রশ্ন করল, ভয় পাচ্ছ? যদি রঙ্গনকে শাস্তি দিই, আব্বা আমাকে জানাই বা ওই বাইজিকে, বাইজির কন্যাকে কঠোর শাস্তি দিই? শুষ্ক গলায় রোমানা বলল, এসব করো না প্রণয়, প্লিজ। কিচ্ছু করব না, শুধু তুমি রুম থেকে বেরিয়ে যাও। নির্ঘুম একটি রাত পার করে সকাল সকাল বাগানে হাঁটতে বের হলো প্রণয়। সারা রাত রোমানার কথাগুলো তার মাথায় ঘুরেছে। দুই চোখে স্পষ্ট হয়ে উঠেছে রঙ্গন এবং শাহিনুরের হাস্যোজ্জ্বল মুখগুলো। মনে প্রশ্ন জেগেছে, তারপর কি হলো, কতটুকু হলো? এই যে বাগানে পায়চারি করছে, কিন্তু মন তার কাল রাত্রিতেই থেমে আছে। শরীরের রক্ত টকবক করছে। তীব্র অস্বস্তি ব্যাকুল মনে পায়চারি করাকালীন প্রেরণা এসে সামনে দাঁড়ালো। বলল, কাল রাতে কথা বলার সুযোগ দিলে না, পরে বলবে তোমাকে না জানিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মায়ের দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল প্রণয়। প্রেরণা চটপটে গলায় বলল, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আজই তোমার আর রোমানার বাগদান সেরে ফেলব। তোমার কোনো সমস্যা নেই তো বাবা? না, নেই আম্মা। এই বিষয়ে আগেই কথা দিয়েছি, আপনাকে নতুন করে বলার কিছুই নেই।
তুমি প্রস্তুত জেনে খুশি হলাম। স্মিত হাসল প্রণয়। প্রেরণা ঘরে ফিরে গেল। মা চলে যেতেই প্রণয় একটা গাছের আড়ালে গিয়ে এক হাত মুঠ করে প্রচণ্ড শক্তি খাটিয়ে পরপর 3টে ঘুষি মারল গাছটিতে। সন্ধ্যার পর উপস্থিত পরিবারের সকল সদস্য এবং আত্মীয় স্বজন সকলের সম্মুখে রোমানাকে নিজ হাতে নাকফুল পরিয়ে দিল প্রেরণা। তারপর প্রণয়কে বলল আংটি পরাতে। প্রণয় মৃদু হেসে রোমানাকে আংটি পরিয়ে দিল। হয়ে গেল তাদের বিবাহের বাগদান। আবেগে ঘনীভূত হয়ে কেঁদে ফেলল রোমানা। রোমানার মাথায় আলতো হাত চেপে প্রণয় বলল, সুখের মুহূর্তে কাঁদতে নেই রোমানা। এইটুকু বলেই উঠে দাঁড়ালো প্রণয়। কিছুক্ষণ বিরতি প্রয়োজন বলে সকলের থেকে আড়ালে চলে গেল। কখনো কখনো একটুখানি চিৎকার করার জন্য হলেও নীরব পরিবেশ প্রয়োজন। প্রণয় সেই পরিবেশের খোঁজ করতে করতে জমিদার বাড়ির খোলা অরণ্যের শেষ সীমানায় এসে পৌঁছালো। অন্ধকারাচ্ছন্ন সারি সারি সুপারি গাছগুলোর নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই বিস্তীর্ণ নিস্তব্ধ অরণ্যকে যদি প্রশ্ন করি, জমিদার অলিউর চৌধুরীর পুত্র হওয়া সত্ত্বেও কেন আমার মনের আরশিতে সুস্পষ্টভাবে এক বাইজি কন্যার মুখচন্দ্রিকা ভেসে ওঠে, কি উত্তর দেবে এই নিস্তব্ধ রাত, এই নিস্তব্ধ অরণ্য? যদি বিশাল আকাশে বসবাসরত এই চন্দ্র নক্ষত্রদের প্রশ্ন করি, জমিদার পুত্র হওয়া সত্ত্বেও কেন আমার হৃদয়ে অতি সাধারণ এক বাইজি কন্যার বাস, কি উত্তর দেবে নিস্তব্ধ শীতল প্রকৃতিরা? গতকাল সন্ধ্যায় বেরিয়ে মধ্যরাতে ঘরে ফিরেছে প্রণয়। বাগদানের পর তার সঙ্গে রোমানার না দেখা হয়েছে আর না হয়েছে কথা। তাই ভোরবেলায় রোমানা চায়ের ছুতোয় পা বাড়ালো প্রণয়ের কক্ষে। রুদ্ধদ্বারের সামনে দাঁড়িয়ে বার কয়েক ঢোক গিলে সাহস সঞ্চয় করে নিল। বাপাশে তাকিয়ে অঙ্গনের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে ইশারায় প্রশ্ন করল, যাব? তটস্থ হয়ে অঙ্গন 2 হাত দিয়ে ইশারা করল, যাও যাও, কিচ্ছু হবে না, অভ্যেস করো। সামনে তোমার রোজকার দিনগুলোর শুরুটা ঠিক এভাবেই হবে। লাজুক হেসে মাথা নুইয়ে ফেলল রোমানা। অঙ্গন এবার ফিসফিস কণ্ঠে বলল, আরে বাবা যাও না, ভাইয়া তো উঠে পড়বে। ধাতস্থ হয়ে দাঁড়ালো রোমানা। একবার অঙ্গনের দিকে তাকিয়ে বাঁ হাতে দরজাটা মৃদু ধাক্কা দিল। সহজভাবেই খুলে গেল দরজা। কাষ্ঠের পালঙ্কে শুয়ে থাকা সুঠাম দেহের অধিকারী প্রণয় চৌধুরীকে দেখা মাত্রই হৃৎপিণ্ড কেঁপে উঠল তার। শুধুমাত্র একটি মখমলের পায়জামা পরে উন্মুক্ত শরীরে ঘুমিয়ে আছে প্রণয়। কৃষ্ণবর্ণীয় ঘন লোমগুলো প্রণয়ের শ্যামবর্ণ বুকটার সৌন্দর্য যেন 1000 গুণ বাড়িয়ে তুলেছে। উন্মুক্ত বক্ষস্থল মেলে ধরে শটান হয়ে শুয়ে থাকার অভ্যেসটা আজ নতুন নয়, কিন্তু এই দৃশ্য যতবার রোমানা দেখে ততবারই তার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। গণ্ডস্থল শুকিয়ে কাটকাট হয়ে যায়। বুকের ভেতর অস্থিরতা কাজ করে, হাত পা অসাড় হয়ে যায়। বেহায়া চোখ দুটো তবুও সেদিকেই চলে যায়। খুব ইচ্ছে করে ওই বুকে নাক ডুবিয়ে লম্বা একটা শ্বাস নিতে, প্রতিটা লোমকূপে জানান দিতে এই রাগী গম্ভীর ডাক্তারটা শুধুই তার, এই নিরানন্দ মানুষটা শুধুই তার। সকল জড়তাকে একপাশে রেখে ধীর পায়ে এগিয়ে গেল রোমানা। ভেতরে প্রবেশ করতেই হাঁপ ছেড়ে বাঁচল অঙ্গন। বিড়বিড় করে বলল, হায় কপাল, পাগলের মতো ভালোবাসবে তাকে ছাড়া শ্বাস নেওয়ার কথাও ভাবতে পারবে না, আবার কাছে যেতেও জমের মতো ভয় পাবে, মানা যায় এসব? বিড়বিড় করে কথাগুলো বলে নিজের কক্ষে ফিরে যাওয়ার জন্য পেছন ঘুরতেই রঙ্গনের মুখোমুখি হলো অঙ্গন। ভ্রুকুচকে রঙ্গন অঙ্গনকে আগাগোড়া দেখে নিয়ে কুচকানো হৃদয় স্বাভাবিক করে কৌতূহলী কণ্ঠে বলল, কি ব্যাপার ইমিডিয়েট বড় ভাই? রাগী ডাক্তারের ঘরে উকি দিচ্ছ কেন? আর হবু বইয়ের মনের ঘরে উকি দিতে পারোনি বলে সরাসরি তার ঘরে উকি দিচ্ছ? রঙ্গনের মাথায় গাঁটটা মেরে অঙ্গন নিজের কক্ষে যেতে যেতে বলল, ফালতু বক বক শুনতে ভালো লাগছে না রঙ্গন, এসব ফালতু কথা আর কারো সামনে বলবি না।
অঙ্গনের সঙ্গে পায়ে পা মিলিয়ে দ্রুত হাঁটা ধরল রঙ্গন। অঙ্গন নিজের কক্ষে গিয়ে দরজা আটকে দিতে উদ্যত হতেই রঙ্গন হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে পড়ল। তারপর চোখ মুখ শক্ত করে বলল, তুমি জানো, আমার 4 ভাইদের মধ্যে আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। ভ্রুকুচকে রঙ্গনের দিকে তাকালো অঙ্গন। চিন্তিত ভঙ্গিতে দরজা আটকেও দিল। রঙ্গন এদিক ওদিক তাকাতে তাকাতে পালঙ্কে গিয়ে বসল। অঙ্গনও গিয়ে রঙ্গনের পাশে বসল। তারপর শান্ত গলায় বলল, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে রঙ্গন। তোর সব পাগলাটে কথাগুলোর ইঙ্গিত কিন্তু খুব সাংঘাতিক। ম্লান হাসল রঙ্গন। বলল, আমরা যাদের ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না ভাইয়া? আমরা বলছিস কেন? বল আমি। তোর সঙ্গে আমাকে কেন জড়াচ্ছিস? অঙ্গন মৃদু কণ্ঠের সুরে কথাটি বলতেই রঙ্গন উঠে দাঁড়ালো। অঙ্গনের সম্মুখে দাঁড়িয়ে 2 হাত প্যান্টের পকেটে গুজে দিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, মুখের ভাষা চেপে রাখা যায়, চোখের ভাষা নয়। বড় অদ্ভুত লাগে জানো ভাই, আমি যাকে ভালোবাসি সে আমার বড় ভাইকে ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো সে তোমার বড় ভাইকে ভালোবাসে। তোমার যন্ত্রণাটা আমি বুঝি ভাই, আমার যন্ত্রণাটুকু এবার তুমি ফিল করতে পারবে। বিস্মিত হয়ে দাঁড়িয়ে পড়ল অঙ্গন। আচমকাই রঙ্গনের মুখে হাত চেপে ধরে বলল, চুপ। পরক্ষণেই ছোট ভাইয়ের প্রতি স্নেহে জর্জরিত হয়ে প্রচণ্ড শক্ত করে জড়িয়ে ধরল। ক্লেশপূর্ণ কণ্ঠে বলল, এসব কথা আর কখনো মুখেও আনবি না রঙ্গন। ওরা ভালো থাকুক ওদের ভালোবাসা নিয়ে। রঙ্গনও বড় ভাইকে এবং নিজ মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, আর আমরা ভালো থাকি ওদের পূর্ণতা দেখে। রোমানার ডাকে আধো আধো চোখ খুলল প্রণয়। মন মস্তিষ্ক দুটোই বেশ বিক্ষিপ্ত হয়ে আছে তার। বেশ রাত করে ঘুমানোতে পরিপূর্ণ ঘুম হয়নি, যার ফলে মেজাজটা বেশ খিচে রইল। প্রণয় চোখ মেলে তাকিয়েছে দেখে রোমানা মৃদুস্বরে বলল, তোমার জন্য চা নিয়ে এসেছি। ভ্রু কুঁচকে গেল প্রণয়ের। আস্তে ধীরে উঠে বসল সে। তারপর রোমানার দিকে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করল। মনে পড়ে গেল গতকাল তাদের বাগদানের কথা। আকাশ নীলরঙা শাড়ি পরেছে রোমানা। চুলগুলো খোপা করা, এক হাতে ঘড়ি, অপর হাতে নীল সাদা মিশ্রণে কাচের চুড়ি পরেছে। মুখে কোনো প্রকার প্রসাধনী মাখেনি। শ্যামবর্ণ মুখশ্রীতে সীমাহীন লজ্জা ছাড়া আর কোনো কিছুরই ছাপ দেখতে পেল না প্রণয়। কিন্তু লক্ষ্য করল রোমানা আর চোখে বারবার তার উন্মুক্ত বুকের দিকে তাকাচ্ছে। তাই প্রণয় বলল, চা দিতে এসেছ নাকি আমাকে দেখতে এসেছ? আতকে উঠল রোমানা। হাতে থাকা চায়ের কাপটা মৃদু মৃদু কাঁপতে শুরু করল, যার ফলে প্রণয় বুঝতে পারল রোমানার হাত কাঁপছে। বিরক্ত হলো প্রণয়। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে রোমানার হাত থেকে চায়ের কাপটি নিয়ে বলল, চা যখন দিতে এসেছ চাই নিলাম। প্রণয়ের ওষ্ঠকোণে বাঁকা হাসি দেখে কিছুটা স্বস্তি পেল রোমানা। চাপা একটা নিঃশ্বাস ত্যাগ করে বলল, খালামণি বলল তোমার কিছুদিনের জন্য ছুটি রয়েছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে রোমানার দিকে তাকিয়ে প্রণয় বলল, কেন তোমার সময় চাই? মাথা নাড়িয়ে না করল রোমানা। প্রণয় বলল, লজ্জা পেলে তোমারই ক্ষতি। লজ্জা না পেয়ে যখন যা ইচ্ছে হবে বিনা দ্বিধায় প্রকাশ করবে। পূরণ করার দায়িত্ব আমার। লজ্জায় আচ্ছন্ন হয়ে আর 1 সেকেন্ডও টিকতে পারল না রোমানা। কাজের ছুতো দিয়ে চঞ্চল পায়ে বেরিয়ে পড়ল কক্ষ থেকে। তার যাওয়ার পানে তাকিয়ে রুমে ধীর গতিতে পা চালাতে চালাতে বাঁকা হাসল প্রণয়। বিড়বিড় করে বলল, এরা ভালোবেসেই এত খুশি, ভালোবাসা পেলে কি করবে? আজকে শুরুটাই এত প্রসন্নময় যে রোমানার বুকের ভেতর অনুভূতিরা ডানা মেলে উঠতে চাইছে। খুশিতে আত্মহারা হয়ে সে ছুটতে ছুটতে অঙ্গনের কক্ষের সামনে গিয়ে থামল। দরজায় কয়েকবার টোকা পড়তেই অঙ্গন দরজা খুলে রোমানাকে দেখে কিছুটা অবাক হলো।
কিন্তু রোমানা সেদিকে পাত্তা না দিয়ে ভেতরে ঢুকে অঙ্গনের বিছানায় গিয়ে বসল। নিজের নিঃশ্বাস প্রশ্বাসগুলোকে স্বাভাবিক করার চেষ্টা করে বুকে হাত চেপে ধরল। অঙ্গন উদ্বিগ্ন হয়ে তাকিয়ে রইল রোমানার দিকে। রোমানা কয়েক পল সময় নিয়ে নিজেই সবটা বলল অঙ্গনকে। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল অঙ্গন। মুচকি হেসে রোমানার পাশে গিয়ে বসল। রোমানাও নিশ্চিন্ত মনে বলল, আমার আর কোনো দুঃখ নেই অঙ্গন। তোমার ভাইটা আমার দায়িত্ব নিয়েছে, আমার ইচ্ছেগুলো পূরণ করার কথা দিয়েছে। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? ও মুখে না বললেও আমি বুঝে গেছি অঙ্গন। ও আমাকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে। উত্তেজনায় কাঁপছে রোমানা। চোখ জোড়ায় সুখাশ্রু চিকচিক করছে। সেই চোখে চোখ যেতেই অঙ্গন প্রাণ ভরে একটা শ্বাস নিল। তারপর রোমানার মাথায় হাত রেখে বলল, সুখী হও তুমি, খুশি থাকো সারা জীবন। দুদিন পর ঠিক সূর্যাস্তের সময় বাড়ির সদর দরজায় অঙ্গনের পথ আটকে দাঁড়ালো রোমানা। দুই কোমরে দুই হাত রেখে অঙ্গনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে ভ্রু নাচিয়ে রোমানা বলল, কি ব্যাপার অঙ্গন? ভর সন্ধেবেলায় কোথায় যাচ্ছ তুমি? আশ্চর্যান্বিত হয়ে তাকালো অঙ্গন। বক্ষস্থলে বয়ে গেল শীতল শিহরণ। মাঝে মাঝে মেয়েটা এমন কাণ্ড করে যে নিঃশ্বাস আটকে যায় তার। ইস, কি যন্ত্রণা! থতমত খেয়ে অঙ্গন বলল, আমি তো এই এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। কোনো বন্ধু নয়, তুমি আমার সঙ্গে চলো। এই বলে অঙ্গনকে সকলের সামনে টেনে নিয়ে ছাদে চলে গেল রোমানা। বাড়ির প্রতিটা সদস্যই জানে আগামীকাল প্রণয়ের জন্মদিন। অঙ্গনকে এভাবে ছাদে নিয়ে যাওয়ার পেছনে কারণ হিসেবে কেবল প্রণয়ই রয়েছে, তাই সকলেই মুচকি হাসল। রোমানার থেকে প্রণয়ের জন্মদিনের ব্যাপারে শুনে অঙ্গন বলল, ভাইয়া তো বাড়িতেই আছে, তুমি ভাইয়াকে নিয়ে দূরে কোথাও ঘুরে এসো। একাকী সময় কাটাও দুজন, তোমাদের জন্য এটা খুব প্রয়োজন এখন। না, এটাতে সে রাজি হবে না। আমারও তেমন সায় নেই। রঙ্গনের সঙ্গে আমার কথা হয়েছে, রাতের খাবার সেরে তুমি, আমি আর প্রণয় ওর কুটিরে যাব। আজকে আমরা সকলে মিলে খুব আড্ডা দেব। আমি জানি এতে প্রণয়েরও ভালো লাগবে। তারপর ঠিক 12টায় আমরা সকলে মিলে উইশ করব ওকে। ও খুব অবাক হবে। প্রকাশ না করলেও মনে মনে ভীষণ খুশিও হবে। আমার মনে হয় প্ল্যানটা অন্যভাবে করা উচিত। ইস, তুমি বুঝতে পারছো না অঙ্গন। এটা প্ল্যান 1, প্ল্যান 2তে অন্য কিছু আছে। কি? আমি রঙ্গনকে বলেছি যে করেই হোক প্রণয়ের থেকে ওর কোয়ার্টারের চাবি নিতে। যেহেতু ও এই বাড়িতে থাকবে সেহেতু আমরা ওখানে নিয়ে গিয়ে ওকে সারপ্রাইজ দেব। রোমানা তার পুরো পরিকল্পনা অঙ্গনকে জানালো। বলল, এবার তোমার সাহায্য প্রয়োজন, করবে তো? অঙ্গন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। তারপর বুক ভর্তি দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, যেখানে আমার সুখ বিক্রি করে আমি তোমার সুখ কিনতে রাজি, সেখানে এতটুকু সাহায্য তো কিছুই না রোমানা। রাতের খাবার শেষে রোমানার আবদারে রঙ্গনের কুটিরে উপস্থিত হলো প্রণয়। তার তীক্ষ্ণ বুদ্ধি ঠিক ধরতে পারল রোমানা সহ ভাইদের পরিকল্পনা। তবুও নিশ্চুপ রইল সে, কারণ সবাই মিলে তাকে সারপ্রাইজ দিতে চাইছে। অথচ সে পূর্বেই সেটা বুঝে গেছে এটা ওদের বুঝতে দেওয়া যাবে না। তাহলে যতটা উৎসাহ নিয়ে ওরা পরিকল্পনা করেছে, ওদের মনে যতটুকু উত্তেজনা কাজ করছে সবটাই নিভে যাবে। তার জন্য ওদের আশাটুকু আনন্দটুকু কমে যাক, এটা সে চায় না। আবার তার জন্য কারো প্রেমে বাধা পড়ুক, সেটাও চায় না। এই যে রঙ্গন আস্থার সুদর্শনীকে রেখে তাদের সময় দিচ্ছে, এতে রঙ্গনের মনের কোণে অনুভূতি স্পর্শ না করলেও হয়তো সুদর্শনীর মন ঠিকই ব্যাকুলতায় ভুগছে। কিশোরী মনের প্রেম বলে কথা। কুটিরের সামনে কয়েক খণ্ড কাষ্ঠ জড়ো করে আগুন ধরালো রঙ্গন। সেই আগুনকে ঘিরে খড় বিছানো ভূমিতে গোল হয়ে বসে পড়ল রোমানা এবং অঙ্গন।
প্রণয়ের জন্য কুটিরের ভেতর থেকে একটা কাঠের মোড়া নিয়ে এলো রঙ্গন। প্রণয় সেটাতে বসতে বসতে রঙ্গনকে বলল, তুই চাইলে সেই বাইজির মেয়েটাকে এখানে নিয়ে আসতে পারিস, আমাদের কোনো আপত্তি নেই। তিনটে প্রাণ উন্মুখ হয়ে বসে আছে শাহিনুরের উপস্থিত হওয়ার আশায়। রঙ্গন সেজে গিয়েছে আর আসার নাম নেই। নূর আসবে শুনে রোমানা তো বেজায় খুশি। অঙ্গন আর রোমানা এখন নূর আর রঙ্গনকে নিয়ে কল্পনা জল্পনা করতে ব্যস্ত। সেই ব্যস্ততা থেকে হঠাৎ রোমানা প্রণয়ের বাহু চেপে ধরে বলল, আচ্ছা প্রণয়, খালুজান আর খালামণি ওদের সম্পর্কের পরিণতি ঘটতে দেবে তো? যদি না দিতে চায় তুমি প্লিজ খালুজানকে বোঝাবে। রোমানার এহেন বক্তব্যে প্রণয়ের কর্ণকুহরে অকস্মাৎ বোমা বিস্ফোরিত হলো। ফলশ্রুতিতে তার মুখভঙ্গি এমন কঠিন রূপ ধারণ করল যে পাশ থেকে দৃঢ় চোয়াল দেখিয়ে গণ্ডস্থল থেকে বক্ষস্থল অবধি শুকিয়ে গেল রোমানার। রোমানার শুষ্ক মুখশ্রী ভীতিগ্রস্ত দৃষ্টিজোড়া দেখে অঙ্গন তটস্থ হয়ে তাকালো প্রণয়ের দিকে। ক্ষীণস্বরে ডেকে বলল, ভাই। অকস্মাৎ ঘুম ভেঙে গেলে মানুষ যেমন চমকে তাকায় ঠিক তেমনভাবেই অঙ্গনের দিকে তাকালো প্রণয়। তারপর বিচলিত হয়ে একবার রোমানা আরেকবার পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করল, যে পথ দিয়ে আসার কথা রঙ্গন এবং শাহিনুরের। সেই পথে দৃষ্টি রেখেই প্রণয় প্রশ্ন করল, রোমানা, আজ আকাশে কি চাঁদ উঠেছে? ভ্রুদয় কুঁচকে গেল রোমানা অঙ্গন দুজনেরই। পরক্ষণেই দুজন তৎপর হয়ে আকাশে জ্বলজ্বল করে ওঠা চন্দ্রকে একবার দৃষ্টিপাত করে নিল। তারপর চারজোড়া চোখ চিন্তিত হয়ে তাকালো প্রণয়ের দিকে। অঙ্গন চুপ রইল। রোমানা নিচু স্বরে জবাব দিল, উঠেছে। রোমানার উত্তর পেয়ে এবার পথ থেকে দৃষ্টি সরিয়ে রোমানার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করল প্রণয়। তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, কাল ভোরে সূর্য উঠবে, তাই না? আশ্চর্যান্বিত হয়ে প্রণয়ের দিকে তাকিয়ে রইল রোমানা। অঙ্গনও একইভাবে তাকালো। রোমানার আশ্চর্যান্বিত দৃষ্টিজোড়ায় দৃষ্টি মিলিত করে শান্ত কণ্ঠে প্রণয় বলল, একই আকাশে চন্দ্র সূর্য উভয়ই বিরাজ করতে পারে? বোকা চোখে প্রণয়ের দিকে তাকিয়ে রইল রোমানা, কিন্তু অঙ্গনের সর্বাঙ্গ কেঁপে উঠল। বিস্ফোরিত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল সে। প্রণয়ের কথার অর্থ রোমানা বুঝতে না পারলেও অঙ্গন বেশ সন্দেহ করল। প্রণয়ের তীক্ষ্ণ নজর, বক্র হাসি কোনোটাই চোখ এড়াল না অঙ্গনের। হঠাৎ অঙ্গনের মুখ বিমূঢ় হয়ে যেতেই প্রণয় বলল, তুই কি বিরোধিতা করতে চাচ্ছিস নাকি? বক্ষস্থলে প্রচণ্ড বেগে এক ধাক্কা খেল অঙ্গন। ম্লান হেসে বলল, একই আকাশে চন্দ্র সূর্য উভয়ই বিরাজ করে ভাই, কিন্তু লক্ষ্য করে দেখো, তারা উভয়ই একটা গণ্ডি মেপে চলে। রাতের আকাশটা চন্দ্রের দখলে আর দিনের আকাশ সূর্যের। রোমানা বাদ সেধে বলল, তোমরা আকাশ নিয়ে তর্ক শুরু করলে কেন? আকাশে চাঁদ, সূর্য, নক্ষত্র সবারই স্থান হয়। আকাশের হৃদয় বিশাল, সেখানে কাউকে সে নিরাশ করে না। রোমানার কথা শুনে অঙ্গন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রণয় বেশ মজা পেল। তার ওষ্ঠাধরে লেপ্টে থাকা কিঞ্চিত হাসিটুকু প্রশস্ত হাসিতে রূপ নিল। সেই হাসি দেখে রোমানা লজ্জা পেল, আর অঙ্গন পড়ে গেল দুশ্চিন্তায়। কিন্তু সেই দুশ্চিন্তাটুকু ধামাচাপা পড়ে গেল রঙ্গন এবং শাহিনুরের উপস্থিতিতে। অত্যন্ত হাস্যোজ্জ্বল চঞ্চলপ্রবণ যুবকটির পাশে জড়সড় হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে অতি সুদর্শনীয় কিশোরীটি। ভূমিতলে বসে থাকা তিনটে প্রাণী সুদর্শন যুবক এবং সুদর্শনীয় কিশোরীর দিকে দৃষ্টিপাত করল। রোমানা সকলের সম্মুখে বলেই ফেলল, ইস, কি সুন্দর মানিয়েছে দুজনকে, নজর না লাগুক। অঙ্গন মৃদু হাসল। প্রণয় তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে তাকিয়েই রইল। শাহিনুর লজ্জায় আরক্ত হয়ে বারবার রঙ্গনের পেছনে লুকানোর চেষ্টা করল। অঙ্গন বলল, এত দেরি হলো? 11:50 বাজে, আর মাত্র 10 মিনিট। এইটুকু বলার পরপরই অঙ্গনের উরুতে মৃদু কিল বসালো রোমানা। চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, এটা কি করছিলে? সরি,
বেখেয়ালিভাবে বলে ফেলেছি। রোমান আর অঙ্গন ফিসফিসিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। প্রণয় গাঢ় চোখে তখনও তাকিয়ে আছে শাহিনুরের দিকে। পা থেকে মাথা অবধি কতবার যে চোখ বুলিয়েছে এইটুকু সময়ে হিসেবের বাইরে। আর 5টা মেয়ের মতন শাহিনুর স্বাভাবিক জীবনযাপন করছে না, তা তার বাহ্যিক দৃশ্য দেখলেই বোঝা যায়। এই যে রোমানার শাড়ি পরেছে, তার মধ্যে ভদ্রতার সভ্যতার স্পর্শ পুরোটাই রয়েছে। অথচ শাহিনুর, তার শাড়ি পরার ধরন দেখলেও শরীরের রক্ত তপ্ত হয়ে ওঠে প্রণয়ের। ফর্সা লম্বা কোমল পা দুটোতে চোখ যেতেই শরীর জুড়ে শিহরণ বয়ে গেল প্রণয়ের। পায়ের গোড়ালি থেকে বেশ উঁচু অংশ অবধি শাড়িবিহীন, কারণ শাহিনুর বেশ উঁচিয়ে শাড়ি পরেছে, যার ফলে পা থেকে উপরের দিক অনেকটাই বেরিয়ে আছে। যদিও আজ লম্বা হাতা ব্লাউজ পরেছে, কিন্তু পূর্বের দিনে খাটো হাতা ব্লাউজ পরতে দেখেছে প্রণয়। রুদ্ধশ্বাসে চোরা দৃষ্টিতে একবার শাহিনুরের উদরে তাকালো প্রণয়। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে স্বস্তির নিঃশ্বাসও ত্যাগ করল। না, ব্লাউজটা ঠিকঠাক আছে, পেট দেখা যাচ্ছে না। কিন্তু যখনই শাহিনুরের গণ্ডস্থল থেকে বক্ষস্থলে দৃষ্টি পড়ল, মাথা ঝিম ধরে গেল তার। নিজের পাশে অঙ্গন, শাহিনুরের পাশে রঙ্গনকে দেখে মেজাজ খিচে উঠল। রোমানার দিকে তাকিয়ে রোমানার শাড়ির আঁচল লক্ষ্য করল। কোথায়? রোমানার তো সব ঠিকঠাক আছে, তবে কেন শাহিনুরের শাড়ির আঁচল ওভাবে দেওয়া? শাহিনুর কেন শাড়ির আঁচল কাঁধ থেকে পেছন দিয়ে টেনে কোমরে গুজেছে? এক নজরে রোমানার দিকে তাকালে তো চোখ আটকে যায় না। তার দিকে এক নজরে তাকালে কত শত পুরুষের চোখ আটকে যাবে সে জানে। এর জন্য দায়ী তো পুরুষগুলো নয়, এর জন্য দায়ী সে নিজে। তার বেশভূষা এমন যে শরীরের প্রতিটা অংশ পর্দার বাইরেও সুস্পষ্ট হয়ে চোখে ধরা দিচ্ছে। দৃষ্টি নত করে ফেলল প্রণয়। ঘন ঘন কয়েকবার ভারী নিঃশ্বাস ত্যাগ করল। বুকের ভেতর কেমন এক যন্ত্রণা বোধ করছে সে। অশান্ত প্রণয়ের দিকে ভীরু চোখে একবার চেয়ে দেখল শাহিনুর। রঙ্গন শাহিনুরকে ইশারা করল খড়ের উপর বসতে, কিন্তু শাহিনুর ঠায় দাঁড়িয়েই রইল। রঙ্গন মুচকি মুচকি হেসে অঙ্গনকে বলল, দেখেছ, এখনো ভয় পাচ্ছে। তোমরা আছো বলে আসতেই চাইল না। খুব জোর করলাম, পরে কি করেছি জানো? আমার কসম দিয়ে নিয়ে এসেছি। রঙ্গনের কথা শুনে মুচকি মুচকি হাসতে শুরু করলো রোমানা আর অঙ্গন। তপ্ত নিঃশ্বাস ছেড়ে চিবিয়ে চিবিয়ে প্রণয় বলল, তাহলে এখন বসার জন্য কসমটা দিয়ে ফেল। প্রণয় রেগে যাচ্ছে বুঝতেই রঙ্গন শাহিনুরের হাত টেনে বসিয়ে দিল। শাহিনুর লজ্জায় মাথা নত করে সে যে বসলো আর মাথা উঁচিয়ে কাউকে দেখল না। রোমানা ধীরগতিতে সরে শাহিনুরের পাশে গিয়ে বসল। তারপর তাকে স্বাভাবিক করার জন্য কথাবার্তা বলতে লাগলো। সকলের মধ্যে টুকটাক কথাবার্তা চলতে চলতে যখন 12টা বেজে গেল, তখনই আচমকা রোমানা উঠে প্রণয়ের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর রঙ্গনকে ইশারা করতেই রঙ্গন খড়ের নিচ থেকে একগুচ্ছ লাল গোলাপ বের করে রোমানার হাতে দিল। রোমানা গোলাপগুচ্ছ নিয়ে প্রণয়ের সম্মুখে ধরে লাজুক ভঙ্গিতে চটপটে কণ্ঠে বলল, শুভ জন্মদিন প্রণয়, আই লাভ ইউ সো মাচ। রঙ্গন শীষ বাজিয়ে উঠল। অঙ্গন মৃদু হাসল, কিন্তু শাহিনুর অবুঝের ন্যায় মাথা উঁচিয়ে তাকিয়ে রইল প্রণয় এবং রোমানার মুখ পানে। আচমকা প্রণয়ের দৃষ্টি তখন শাহিনুরের দিকে যেতেই দুজনের দৃষ্টির মিলন ঘটে গেল। প্রণয়ের শানিত দৃষ্টিতে দৃষ্টি মিলন হতেই হৃৎপিণ্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেল নূরের। পাশে থাকা রঙ্গনের দিকে কিছুটা চেপে রঙ্গনের বাহুতে ধরতে গিয়ে শার্ট খামচে ধরল। আচমকায় রঙ্গনের দিকে চেয়ে কম্পিত কণ্ঠে বলল, আমি এখানে থাকব না। একথা শুনে রঙ্গন অবাকান্বিত হয়ে শাহিনুরের দিকে তাকালো। প্রণয় বাঁকা হেসে রোমানার দিকে তাকালো। তারপর ফুলের তোড়া নিয়ে রোমানাকে বলল, ধন্যবাদ রোমানা। একে একে সবাই প্রণয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালো, শুধু শাহিনুর বাদে।
রঙ্গন শাহিনুরকে কিছু সময় থাকার জন্য খুব জোর করে রাজি করালো। তারপর তার বড় ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বলল। ভীতিগ্রস্ত শাহিনুর কিছুতেই রাজি হলো না। শেষে প্রণয় বলল, রঙ্গন, বড়দের প্রতি যে মেয়ের সম্মানবোধ নেই সেই মেয়ে জমিদার বাড়ির পুত্রবধূ হবে কি করে? তা নিয়ে আমি ভীষণ চিন্তিত। প্রণয়ের এমন কথা শুনে রোমানা মন খারাপ করল। অঙ্গন শুধুই নীরব দর্শক। কিন্তু শাহিনুর চুপ রইল না। সে মাথা নত করেই বলল, আপনাকে আমার খুব ভয় লাগে। আপনার তাকানোতে কিছু একটা আছে। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল সকলেই, কেবল প্রণয় বাদে। তার ওষ্ঠাধরে দুর্বৃত্ত হাসির দেখা মিলল। রঙ্গন তার সকল বিস্ময় কাটিয়ে শব্দ করে হেসে উঠল। তার হাসির শব্দ শুনে স্বাভাবিক হলো রোমানা অঙ্গন। রঙ্গন বলল, আরে ধুর, তুমি যে কি ভীতু নূর। ভাইয়া একটু গম্ভীর স্বভাবের বলে তোমার এমন মনে হচ্ছে, তাছাড়া কিছুই নয়। রোমানা বলল, একদম ঠিক বলেছিস রঙ্গন। প্রণয়কে দেখে এখনো আমার ভয় কাটল না। নূর তো কেবল নতুন। ওদের কথার মাঝে অঙ্গন বলল, রাত তো বেড়ে যাচ্ছে, একটু আধটু গান টান হোক। রোমানা, ভাইয়ার জন্মদিন উপলক্ষে আজ তোমার গলায় একটা গান শুনতেই পারি আমরা। রোমানা লজ্জা পেয়ে প্রণয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমার অনুমতি না পেলে গাইব না। প্রণয় নূরের দিকে দৃষ্টি ঠায় রেখেই উত্তর দিল, অনুমতি দেব না মানে? রঙ্গন, তোর গিটারটা এখানে আছে? হ্যাঁ ভাইয়া, কিন্তু। কোনো কিন্তু নয়, যা গিয়ে নিয়ে আয়। রঙ্গন গিটার নিতে চলে গেল। বহুদিন এমনি এমনি পড়ে থাকায় বেশ ময়লা পড়ে আছে, তাই সেগুলো পরিষ্কার করতে করতে বেশ অনেকটা সময় কেটে গেল। নূর খুব অস্বস্তি নিয়ে বসে আছে। তার অস্বস্তিটুকু দ্বিগুণ করার জন্য শুনিয়ে শুনিয়ে প্রণয় রোমানাকে বলল, বুঝলে রোমানা, দিনকাল ভালো না। আমি আমার ভবিষ্যৎ সন্তানদের নিয়ে ভীষণ চিন্তিত। রোমানা বিস্ফোরিত চোখে প্রণয়ের দিকে তাকালো। হায়, প্রণয় তার সঙ্গে রসিকতা করছে। কেন চিন্তিত জিজ্ঞেস করলে না রোমানা? কেন? দিনকাল ভালো না। রাত বিরাতে কোন ছেলে টপকে নিয়ে যেয়ে আমার মেয়ের সঙ্গে প্রেম টেম করে বসবে। হেসে ফেলল রোমানা। বুঝল নূরকে খ্যাপাচ্ছে প্রণয়, কিন্তু সে তো এমন মানুষ নয়। তাহলে হঠাৎ এমন আচরণ? তীব্র অস্বস্তি নিয়ে শাহিনুর এদিক সেদিক তাকাতে লাগল। প্রণয় আবারও বলল, রোমানা, তুমি কখনো তোমার মাকে ফাঁকি দেওয়ার কথা, মিথ্যা বলার কথা ভাবতে পারো? হুম। কখনো মাকে ঠকানোর কথা ভাবতে পারো? একদম না প্রণয়। এই পৃথিবীতে মায়ের চেয়ে বেশি কেউ আপন হয় না, আর আপনজনদের কখনোই ঠকাতে নেই। সঠিক, আপনজনদের ঠকালে দিন শেষে নিজেকেই ভয়ঙ্করভাবে ঠকতে হয়। এইটুকু বলে শাহিনুরের দিকে তাকালো প্রণয়। মেয়েটার মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে, চোখ দুটো পানিতে টলমল করছে। প্রণয় সেই চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলল, যদি কখনো এমন ভুল করো মাকে বলে ক্ষমা চেয়ে নিও। এই পর্যায়ে প্রণয়ের দৃষ্টিতে নজর পড়ল রোমানা অঙ্গন দুজনেরই। তখনই রঙ্গন চলে এলো। গিটার নিয়ে হাঁটু ভাঁজ করে বসে বলল, আপা, গান শুরু করো। প্রণয় রোমানার দিকে তাকিয়ে দেখল সে অবাকান্বিত হয়ে তাকিয়ে আছে তার দিকে। তাই মুচকি হেসে প্রণয় বলল, গান ধরুন ম্যাডাম। ব্যাস এইটুকুতেই মস্তিষ্কে ঘোর লেগে গেল রোমানার। লাজুক হেসে গান ধরল সে। তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, আমি মাটি তুমি নীল আসমান। আমি মাটি তুমি নীল আসমান, তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, আমি মাটি তুমি নীল আসমান। গান শেষে লজ্জায় মাথা নুইয়ে ফেলল রোমানা। অঙ্গন মুচকি হেসে প্রণয়কে বলল, ভাই, এবার কি তোমার কণ্ঠে একটি গান শোনার সৌভাগ্য হবে? এই পর্যায়ে নূরের দিকে তাকালো প্রণয়। বিমর্ষ মুখে ঠায় বসে আছে মেয়েটা।
হয়তো ছোট্ট হৃদয় মাকে ঠকানোর ফলে তীব্র যন্ত্রণা হচ্ছে, কিন্তু এই যন্ত্রণাটুকুর খুব প্রয়োজন ছিল। ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে রঙ্গনের দিকে তাকিয়ে প্রণয় বলল, গিটারটা কি রেখে দেওয়ার জন্য আনতে বলেছি নাকি? রঙ্গন বলল, সত্যি গাইবে? ইয়েস। দুই ভাই হৈ হৈ করে উঠল। আশ্চর্য হয়ে তাকালো রোমানাও। খুশিতে আত্মহারা হয়ে শাহিনুরের বাহু চেপে ধরল সে। রঙ্গন গিটারে মৃদু টুংটাং আওয়াজ তুলল, আর প্রণয় নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। রঙ্গন গিটারের তালে রোমানা ভালো লাগা ভালোবাসার সীমাহীন সুখের ঘোরে আচ্ছন্ন হয়ে রইল। কিন্তু অঙ্গন ঠিকই খেয়াল করল প্রণয়কে, তার গভীর দৃষ্টি জোড়াকে। আর প্রণয় স্মরণ করল সেই রাতকে, যেই রাতে তার চক্ষে তীর্যক জ্যোতির ন্যায় বিঁধেছিল শাহিনুরের সুশ্রী মুখশ্রীটি। স্মরণ হলো সেই ক্ষণ, যে ক্ষণে শাহিনুরের হরিণাক্ষ দৃষ্টিজোড়ায় তলিয়ে গিয়েছে সে। সেই দিনটুকু স্মরণ করেই শাহিনুরের উদ্দেশ্যে গান ধরল সে। ভালোবাসবো বাসপরে বন্ধু তোমায় যতনে। প্রণয়ের কণ্ঠে গান শুনে বিমোহিত হয়ে রইল সকলেই, কিন্তু শাহিনুর বিমোহিত হওয়ার পাশাপাশি থরথর করে কাঁপতেও শুরু করল। তারই কাঁপাকাঁপি ততক্ষণ থামল না যতক্ষণ না প্রণয়ের সম্মোহনী দৃষ্টিজোড়া থেকে তার বিচ্যুত হলো।